ওকে, তো আমরা আছি হচ্ছে আমাদের সেকেন্ড উইকে নাকি? এখানে জি আমাদের স্যার। ড্রামা আছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, রাইডার্স টু দ্য সি এবং দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। তো গতদিন পর্যন্ত আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানের টেক্সট, ব্রিফ কোশ্চেন এবং মোটামুটি শর্ট কোশ্চেন নিয়ে কারোর সাথে কথা হয়েছে। এখন বিষয়টা হলো, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল রাইডার্স টু দ্য সি। তবে আর্মস অ্যান্ড দ্য ম্যানের যদি কারো কোনো সমস্যা থাকে সেটা নিয়ে আমরা আগে একটু সলিউশন দিই, তারপরে আমরা রাইডার্স টু দ্য সি নিয়ে কথা বলবো, ঠিক আছে তো? হুম। স্যার হচ্ছে 2 নম্বর ব্রড কোশ্চেনে হুম। স্যার 2 নম্বর না, 3 নম্বর ব্রড কোশ্চেনে আচ্ছা। এটা হচ্ছে 2 নম্বর, যে এটা আছে ভিউ অন লাভ অ্যান্ড রিলেশনশিপ, যে একটা আছে পয়েন্ট আছে। ওকে। ব্রড কোশ্চেন 3 নম্বর। 3 নম্বর। জি কম্পারিজন স্যার। বিটুইন রায়না অ্যান্ড লুকা, এই প্রশ্নটা। জি স্যার। জি স্যার, এটা এই কোশ্চেনটার ভেতরে একটা 2 নম্বর আছে পয়েন্ট আছে, ভিউ অন লাভস অ্যান্ড রিলেশনশিপস। এখানে একটা বক্তব্য আছে রায়নার, আই এম নট লাইক দ্য আদার ওমেন ইউ হ্যাভ মেড। হ্যাঁ। না না স্যার, এটা না, এটা না, এটা না স্যার, আরেকটা বলছি এটা। এক মিনিট স্যার স্যার। এবছর কি স্যার এবছর কোশ্চেন রিপিট হওয়ার চান্স আছে নাকি? এটা পাইছি। কোশ্চেন রিপিট এটা হওয়া না, বলতে? 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, সরি স্যার স্যার। 2023-এ যে হিস্টোরি যে এক্সাম আসছে সেখান থেকে হচ্ছে ব্রড কোশ্চেনের 3টা কোশ্চেন দেখলাম রিপিট আসছে। রিপিট হতেই পারে, কোথাও তো বলা নেই যে রিপিট হবে না। বলা আছে কোথাও? এখন ফার্স্ট ইয়ারের এক্সামে দেখা যাবে, মানে পোয়েট্রি স্যার প্রোজ 2 নম্বর এগুলোতে দেখা যাবে, কোশ্চেন যদি রিপিট হয় তাহলে একটা আমাদের লাইন রিপিট হবে। আছে, ডায়না অলসো সেজ দ্যাট। 2 নম্বর কোশ্চেনে, হ্যাঁ, 2 নম্বর কোশ্চেনে that world that the world is really glorious for ওয়ার্ল্ড ফর উইমেন। women, হ্যাঁ হ্যাঁ স্যার, ক্যান সি ইট গ্লোরি অ্যান্ড হুম। ম্যান হু ক্যান অ্যাক্ট ইন ইটস রোম্যান্স, মানে হ্যাঁ, এটা আসলে কি বোঝাতে চাচ্ছে? একটু এবার মিউট রাখো, আমি বলি এবার। বলছে এই পৃথিবীটা সেই উইমেনদের জন্য গ্লোরিয়াস যারা আসলে গ্লোরি দেখতে পায়। বুঝতে পারছো? যদি কেউ গ্লোরি দেখতে না পায় তাহলে তার জন্য গ্লোরিয়াস না। আর এই পৃথিবীটা সেই পুরুষের জন্য গ্লোরিয়াস যে আসলে রোমান্টিক কাজগুলো করতে পারে। যে রোমান্টিক কাজ করতে পারে না তার জন্য, যে যে রোমান্স করতে পারে না তার জন্য গ্লোরিয়াস না। অথবা আমরা দুইজন যেহেতু একদিকে হচ্ছে কি, আমি গ্লোরি দেখতে পাই কারণ আমি সার্জিয়াসের মধ্যে সেই গ্লোরিয়াস ব্যাপারটা দেখতে পাচ্ছি, হিরোইজমটা দেখতে পাচ্ছি, অতএব আমার কাছে পৃথিবীটা গ্লোরিয়াস। আর সার্জিয়াস সেই রোমান্টিক কাজগুলো করতে পারছে, অতএব তার জন্য পৃথিবীটা গ্লোরিয়াস, এই কথা বলা হয়েছে। মানে অলরেডি তারা কি রোমান্টিক আইডিয়ালে ভুগতেছে, এইটা দেখানোর জন্য এই কথাটা বলা হয়েছে। বুঝতে পারছো? হুম। স্যার তার মানে দুইজনকে এখানে যে গ্লোরিয়াস এর ব্যাপারটা আসতেছে, হ্যাঁ, দুইজনকে বোঝানো হচ্ছে। দুইজনকে বোঝানো হয়েছে। একদিকে হচ্ছে ফর উইমেন হু ক্যান সি ইটস গ্লোরি, আর একদিকে হচ্ছে ফর মেন হু ক্যান অ্যাক্ট ইটস রোমান্স। তাহলে রোমান্টিক কাজটা উইমেন পুরুষরা করবে, আর সেই রোমান্টিকের ফিলিংটা উইমেনেরা নিবে। বুঝতে পেরেছো? তার মানে হিরোরা যুদ্ধ করবে, আর সেই যুদ্ধের কি হিসাবে বলো, ফিলিং হিসাবে, তাই তো? আফটার ইফেক্টে মানে সেই এনজয়মেন্টে উইমেনরা সেটা কি কি করবে, ভাগ বসাবে। বুঝতে পেরেছো? জি স্যার। হিরোরা জি কি স্যার। করে, হিরোইজম করে, প্রতিটা আর তার উইমেনেরা ফিল করে, প্রতিটা ঠিক আছে তো? যোদ্ধার পিছনে একটা নারীর হাত রয়েছে হ্যাঁ, হ্যাঁ। সফলতার, মানে এরকম ঘটনাটা। হুম, হুম, হুম। তো এই কথার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে সে সার্জিয়াসকে কি কি করছে, যে সে বোঝাতে যাচ্ছে যে সার্জিয়াস রোমান্টিক যে ব্যাপারগুলো, যে রোমান্স যে ব্যাপারগুলো সেগুলো অ্যাক্ট করতে পারে, অতএব তার জন্য গ্লোরিয়াস পৃথিবীটা, অতএব আমাদের দুইজনের জন্য পৃথিবীটা হচ্ছে গ্লোরিয়াস। ঠিক আছে তো? এই। হুম। জি স্যার, বুঝতে পারছি। স্যার, হুম। স্যার একটু শর্টকাট করে যদি একটু মানে বায়রনিজমটা একটু বুঝাই দিতেন, ডন মানে জুয়ান একটু পড়া হয়েছে? কনফিউজ। ডন জুয়ান পড়া হয়েছে? জি স্যার। ডন জুয়ান পড়েছো? জি স্যার। হ্যাঁ, ওখানকার যে হিরো, সে হিরো কেমন বলো? বাইরনের যে
হিরো ডন জোয়ান, সে নাটক নিশ্চয়ই পড়েছো না, পড়োনি এখনো? পড়োনি এখনো? পড়ছি কিন্তু মানে একটু বারবার কনফিউজ হয়ে যাচ্ছে, মানে একটু বুঝাই দিতে মতো। হ্যাঁ, কনফিউজড হওয়ার কিছু নেই। বাইরনের হিরোরা প্রধানত শুধু প্রেম করে, ঠিক আছে তো, আর রোমান্টিক আইডিয়ালে ভোগে, বাস্তবতার মুখোমুখি হতে তারা ভয় পায়। বুঝতে পেরেছো? এই তিনটা জিনিস মনে রাখলে এই ড্রামার ক্ষেত্রে তুমি বাইরনিক হিসাবটা বুঝতে পারবা। এখানে বাইরনিক হিরো কাকে বলা হয়েছে বলো? সার্জিয়াসকে। তাহলে সে কি করতেছে বলো? সে রোমান্টিক আইডিয়ালে ভুগতেছে আর রোমান্টিক হিরোইজম নিয়ে সে প্রেম করতেছে। বুঝতে পারছো তো? স্যার লুকাস সাথে প্রেম করতেছে স্যার। হ্যাঁ, কিন্তু লুকিয়ে লুকিয়ে সে আবার লুকার সাথে, কিন্তু সে কি রায়নার সাথে যে রোমান্টিক প্রেম, সেটা কি সে তো নিজেও জানে নাকি? সে নিজেও জানে যে তাকে তার ভালো লাগে না, রায়নাকে তার ভালো লাগে না, তারপরও সে কি তার সাথে প্রেমটা চালিয়ে যাচ্ছে। এরকম বাস্তব জীবনে আমাদের নাই? ছেলেরা প্রেম করে মেয়ের সাথে কিন্তু আরেকজনকে বিয়ে করার জন্য চিন্তা ভাবনা করতেছে, আছে কিনা বলো? হ্যাঁ, তার ডন জুয়ান যখন প্রেম করলো কার সাথে? ডন জুয়ানের হিরোইন কে ছিল বলো? ডোনা জুলিয়া। ডোনা জুলিয়া। তা সে ডন জুয়ান কি জানতো না যে ডোনা জুলিয়ার সাথে বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা আমার নেই বলো? স্যার জানতো। এবং ডোনা জুলিয়াও কি জানতো না যে বিয়ে হওয়ার সম্ভাবনা নেই, কারণ অলরেডি আমি ম্যারিড বলো? জি জি স্যার। স্যার। তারপরে তো তারা লুকিয়ে লুকিয়ে ঠিকই প্রেম করে যাচ্ছে, বুঝতে পারছো? এবং দুইজন দুইজনকে ফিল করছে, এবং শেষ পর্যন্ত কি তাদের কি মিল ঘটেছে বলো তো? না স্যার। না স্যার। আমাদের এখানেও সার্জিয়াসা এবং রায়নার কি মিলটা হয়েছে বলো তো? না স্যার। এবার হচ্ছে রিয়েলিটি ফেস করা। হ্যাঁ, রিয়েলিটি ফেস করা। ডন জুয়ান যখন এক্সপোজড হয়ে গেল, হ্যাঁ, যখন ডন আলফোন্সো দেখতে পাইলো বেড চেম্বারে, তাই তো, জুলিয়ার বেড চেম্বারে যখন তাকে দেখলো, তখন সে কি সরাসরি তার হিরোইনের জন্য কি ডিফেন্ড করেছিল বলো? পালাইছে স্যার। না, সে পালাইছে। হ্যাঁ, কাপড় টাপড় রেখে পালাইছে। হ্যাঁ, পুরো তার এখন বাঁচা নিয়ে কথা, মারধর দিয়ে পালাইছে, ঠিক আছে তো? তো আমাদের সার্জিয়াস কি পালাইছে না বলো? পিছনে পিছনে লোক করছে না? সে কি রিয়েলিটি কি ফেস করতে পারছে? সে তো সরাসরি বলতে পারতো যে আমি তোমাকে ভালোবাসি না, আমাকে এখন তোমার ভালো লাগে না। সে কিন্তু বলেনি, শুধুমাত্র এক্সপোজড হওয়ার কারণেই সে পরে বলেছে, তাছাড়া কিন্তু বলেনি। কিন্তু অলরেডি রায়নার সাথে দেখা হওয়ার আগেও সে লুকার সাথে ফ্লার্ট করতেছে, ঠিক আছে তো? তো এই যে বোধগুলো, এগুলো হচ্ছে কি বায়োনিক হিরোর ফিচার। মানে কি বায়োনিক যে হিরোগুলো আছে, হ্যাঁ, হ্যারোল্ড প্রিন্টারে, তারপর হচ্ছে ডন জোয়ানে, অনেক জায়গায় অনেক হিরোইজম মানে হিরোকে ক্রিয়েট করেছে বাইরন, যাদের বৈশিষ্ট্যটা তিনি এই জাতীয় ছেলেদেরকে দেখিয়েছেন। বুঝতে পেরেছো? তো তার কিছু কিছু বোধ, একদম পুরোপুরি না, কিছু কিছু সেন্স বা ক্যারেক্টারিস্টিক এই বার্নার্ড শর, এই আর্মস অ্যান্ড দ্য ম্যান বা ম্যান অ্যান্ড সুপারম্যান, এরকম কিছু নায়ক আছে, হিরো আছে, যাদের সাথে মিলে যায়। এই জন্য বিশেষ করে আর্মস অ্যান্ড দ্য ম্যানের এই সার্জিয়াসকে ওই বায়োনিক হিরো বলে তুলনা করা হচ্ছে। কি কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। যেহেতু এই টাইটেলটা টার্মটা এসেছে ওই বাইরনের হিরোদের থেকে, এই জন্য বায়োনিক হিরো বলা হচ্ছে, ঠিক আছে? বা বাইরনিজমও বলা হয় অনেক সময়, বাইরনিজম। দেখো, আমরা যদি এখন একটু সার্চ দিই, হোয়াট আর দ্য ফিচার্স অফ বায়োনিক হিরো, মনে করো, দেখো এখানে সবগুলো হয়তো বা আসবে না। যেটা হচ্ছে কি, একটা বায়োনিক হিরো ইজ রিভিলিয়াস কমপ্লেক্স ক্যারেক্টার উইথ ডার্ক মিস্টেরিয়াস পাস্ট অ্যান্ড আ ডিসডেন ফর সোশিয়েটাল নর্মস। দেখো, সোশিয়েটাল নর্মসগুলো মানছে না, হ্যাঁ, মানছে যাচ্ছে কি যে সমাজ মানবে না, এগুলো সে মানছে না কিন্তু। অ্যান্ড অফেন ক্যারেক্টারাইজড বাই দেয়ার অ্যারোগেন্স, সিনিসিজম অ্যান্ড ইন্টেন্স ইমোশন, যেমন এখানে ইমোশনাল ব্যাপারটা এসেছে। এছাড়াও ডেসপাইট দেয়ার সেলফ ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি অ্যান্ড ইমোশনাল টার্মোয়েল, এগুলো, হ্যাঁ, দে পজেস আ ম্যাগনেটিক চার্ম, ইন্টেলিজেন্স অ্যান্ড ক্যাপাসিটি ফর ডিপ প্যাশন, ইভেন থ্রু দেয়ার অ্যাকশন মে বি নর্মালি অ্যাম্বিগুয়াস অ্যান্ড সেলফ সার্ভিং, মানে নিজের স্বার্থবাদী যেটা বলা হচ্ছে। হ্যাঁ, তারা মোটামুটি স্বার্থবাদী। হ্যাঁ, দেখো, প্যাশনেট অ্যান্ড ইন্টেন্স, এটা আরেকটা হচ্ছে কি সেলফ ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটির মধ্যে তারা থাকে, এবং হচ্ছে কি কানিং, একটা কানিং টাইপের, হ্যাঁ, এবং মোরালি অ্যাম্বিগুয়াস, তারা প্রধানত ইমোরাল হয়ে থাকে, ঠিক আছে? তারা এসব মোরাল টোরাল বিষয়টা ভাবে না, ঠিক আছে? তারপর দেখো, যদি হোয়াই
স্যার আবেগ ও প্রেমের তীব্রতা হ্যাঁ সার্জিয়াস এটাও বেশি থাকে। কল্ড আ বায়োনিক হিরো। বায়োনিক হিরো তাকে কেন বলা হচ্ছে? দেখো ওই যে কমপ্লেক্স ক্যারেক্টার ছিল ওখানে, ট্রেডিশনাল হিরোর যে বৈশিষ্ট্য, তাই তো? আমরা প্রধানত বায়োনিক হিরো বলতে ট্রেডিশনাল যে ব্যাপারগুলো বলছে। বায়োনিক হিরো দেখো, ডিউ টু ইটস কমপ্লেক্স নেচার অ্যান্ড ডিপার্চার ফ্রম ট্রেডিশনাল হিরোইক আইডিয়ালস এমবডিং আ কম্বিনেশন। আরেকটা জানো, আমরা যখন ডন জোয়ান পড়েছিলাম, ডন জোয়ানের প্রথম লাইনে কি ছিল বলো? বায়রন বলতেছি আমি একটা আনকমন হিরো চাই, নাকি? আনকমন হিরো চাই, যে আমাদের মতো হিরো হবে না, যে হিরো হবে সৎ, তাই তো? যে হিরো হবে কি সবকিছুতে মানে কি সমাজে ভালো করা, হ্যাঁ, তার দ্বারা কোনো অপরাধ কর্ম হবে না, এরকম হচ্ছে আমরা ট্রেডিশনালি হিরো ভাবি। কিন্তু এখানকার হিরোগুলো কেমন বলো? যারা রুথলেস। এসব ট্রেডিশন মানে না, ঠিক আছে তো? ইমোরাল ব্যাপারটা তাদের কাছে আছে, তারা অ্যারোগেন্ট, তারা প্যাশনেট, Practical. এই জাতীয় বিষয়গুলো। এবং তারা তাদের পৃথিবী সম্পর্কে সবসময় একটা সিনিক্যাল ভিউ, সিনিক্যাল ভিউ মানে কি? একটা সবসময় অবিশ্বাস, একটা ধান্দা, এগুলো কাজ করবে তাদের মনের ভিতর, হ্যাঁ? যার সাথে সম্পর্ক আছে তার সাথে নাও থাকতে পারে। এই যে সেলফিশ, দেখো এখানে বলছে যে তারা হচ্ছে কি সবসময় সেলফিশ টাইপের আর কি, হ্যাঁ? আমাদের বর্তমান হিরো কি, আমাদের যে হিরো শাকিব খান বা যে হিরোগুলো হয়, এরা হয় সেলফলেস, সবাই তো স্যার সেলফিশ। হ্যাঁ, সেলফলেসনেস। তারা হয় কি, তারা কি করে, নিজের স্বার্থ বাদ দিয়ে তারা অন্যের উন্নয়নের কথা ভাবে, অন্যকে বাঁচায়, হ্যাঁ, অন্যের মানে এইরকম দেখায়। কিন্তু আমাদের এই বায়োনিক হিরো হচ্ছে কি, এরা হচ্ছে সেলফিশ টাইপের হয়। দেখো কি করলো সে, ডন জোয়ান মোটামুটি ডোনা জুলিয়াকে ফেলে রেখে পালিয়ে গেল, নাকি? হ্যাঁ, সে কিন্তু ফেস করতে পারেনি। হ্যাঁ, তারপর দেখে এই যে বলছে অ্যারোগেন্স এন্ড সিনিসিজম, হ্যাঁ, বায়োনিক হিরোর যে বৈশিষ্ট্যগুলো এখানে কিন্তু ওর ভিতরে আছে, ঠিক আছে তো? সার্জিয়াসকে এই জন্যই বিষয়গুলোকে একটু খেয়াল করে দেখো, হাউ সার্জিয়াস ফিটস দ্য আর্কটাইপ বাই অ্যাপ্লাইং দ্য ডেফিনেশন অফ বায়োনিক হিরো টু দ্য ক্যারেক্টার অফ সার্জিয়াস, ইটস ডেফিনেশন বিকাম ক্লিয়ার। প্রথমে হচ্ছে কি চ্যালেঞ্জিং ট্রেডিশনাল হিরোইজম, ওই যে আনকমন হিরো, এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। যে আমরা জানি হিরোরা প্রধানত গুড হয়, হ্যাঁ, সেলফলেস হয়, কিন্তু সার্জিয়াস কি ওইরকম গুড ক্যারেক্টারের বলো? হ্যাঁ, সে হচ্ছে সেলফিশ টাইপের হিরো, নাকি? তারপর হচ্ছে কমপ্লেক্সিটি অফ ক্যারেক্টার, যেটাকে বলা হলো যে তারা কখন কি করে বলা যাচ্ছে না, একজনের সাথে হ্যাঁ লুকিয়ে প্রেম করতেছে আর একজনের সাথে সরাসরি প্রেম করতেছে, হ্যাঁ, এরকম আর কি বিষয়টা বলছি। ইনস্টেড অফ স্ট্রেট ফরওয়ার্ড হিরো, সার্জিয়াস ইজ আ কমপ্লিকেটেড হিরো, ইট ডেমনস্ট্রেটেড আ কম্বিনেশন অফ নোবেল অ্যান্ড কোয়েশ্চেনেবল ট্রেট, হ্যাঁ, তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে আরো হিরোইজম দেখানো হচ্ছে। তারপর রিবিলিয়াস স্পিরিট, তারা প্রধানত দেখাচ্ছে কি ওই যে রিবিলিয়াস স্পিরিটটা আছে না, কি করেছিল সে, কামানের উপরে কামান জেনেও সে কি করছে, ঘোড়া নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, ঘোড়া নিয়ে এবং তলোয়ার নিয়ে গেছে। পড়ছে। কিন্তু সে হয়তো বা জেনেছিল কোনোভাবে, আমাদের ব্লান্সলি বলতেছে যে কোনোভাবে সে জানতে পেরেছিল যে হয়তো গোলা বারুদ কাজ করবে না, এই জন্য সে দেখিয়েছিল এটা। এবং জি স্যার, গোপন সূত্রে জানতে কিছু পারছে। কথা বলা হয়েছে, যেমন সে কিছু কথা বলছে রিবিলিয়াস স্পিরিট হিসাবে। সে বলছে না যে ওয়ার ইজ আ কাওয়ার্ডস আর্ট, এটা কে বলছে বলো তো? এটা সার্জিয়াস বলছে স্যার। সার্জিয়াসই বলছে। তাহলে কি সে বুঝতে পেরেছে যে ওয়ার হচ্ছে কি একটা কাওয়ার্ডস আর্ট। এখানে কি করা হয়, যখন বিপরীত পক্ষ শক্তিশালী তখন আমরা আক্রমণ করি না, কিন্তু আক্রমণ তখনই করি যখন তারা দুর্বল হয়। তাহলে এটা একটা কাওয়ার্ডস আর্ট। এই যে দেখো রিবিলিয়াস স্পিরিট, যে যুদ্ধকে আমরা প্রথমে সে কিন্তু একটা হিরোইক অ্যাক্টিভিটি হিসেবে নিয়ে নিচ্ছিল, কিন্তু সে পরবর্তীতে বুঝতে পেরেছে যে যুদ্ধের ভিতরে কোনো হিরোইজম নাই। বুঝতে পেরেছো? তো এই যে বৈশিষ্ট্যগুলো থাকার কারণে মেইনলি তাকে বায়োনিক হিরো বলা হচ্ছে। ঠিক বুঝতে পারছো? জি স্যার। স্যার হ্যাঁ বলো। এদের বয়স 40 মতো হয়েছে, অথচ নিজেদের ক্যারেক্টারের মধ্যে এত কমপ্লেক্সিটি। স্যার তার মানে এরকম মানুষ এখনো দুনিয়াতে প্রচুর চলাফেরা করে। মানুষ সবসময় একই রকম ছিল, বুঝতে পেরেছো? সবসময় একই রকম ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। মানুষের যে মানে ইনস্টিংক্টিভ যে ক্যারেক্টার, সেটা কখনো পরিবর্তন হবে বলো তো? হবে না স্যার, মানুষ তো মানুষই। হ্যাঁ, মানুষের যেমন গরু ছাগল ইত্যাদি, তাদের ইনস্টিংক্টিভ ক্যারেক্টারগুলো যা আছে তা থাকবেই, মানুষের ভিতরেও তাই আছে। কিন্তু ওই যে বললাম যে তোমাকে মানুষের একটা বিষয় হলো যুক্তি দিয়ে চলা, এই জিনিসটা মানুষকে তার পশুভিত্তিক ব্যাপারগুলো থেকে নিয়ন্ত্রণ করে মাত্র। কিন্তু পশুভিত্তিক যে বৈশিষ্ট্যগুলো সেটা প্রত্যেক মানুষের ভিতরে থাকতে হবে, যে কারণ সে তো একটা প্রাণী। আগে তো সে একটা অ্যানিমেল, তারপরে তো সে মানুষ। অ্যানিমেল বৈশিষ্ট্য তার ভিতরে আছে, ক্ষুধা আছে, কান্না আছে, তারপর সেন্সুয়ালিটি আছে, এসব কিছু তার ভিতরে থাকতেই হবে। এটা যদি না থাকে তাহলে তো সে পশুর মধ্যেও পড়লো না, মানুষ তো দূরের কথা, সে তো পশুর মধ্যেও পড়লো না। অতএব এগুলো থাকবেই। কিন্তু অন্যান্য পশু থেকে মানুষকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেটা হলো রিজন, যুক্তিবোধ, কনসেন্স। এই জায়গাটা মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে।
অতএব ওই কনসেন্স দিয়ে বা রিজন দিয়ে তাকে কি করতে হয়, তার পশুভিত্তিক বৈশিষ্ট্যগুলোকে একটু নিয়ন্ত্রণ করতে হয়, তাছাড়া কিছু না। এটা থাকবেই, এটা না থাকলে তো হয় না। বুঝতে পেরেছো? ধর্ম কিসের জন্য স্যার। আছে? এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য মাত্র। বলো। জি স্যার, ফ্রি উইল। বলো। স্যার 1 নাম্বার কোশ্চেনের একদম শেষের দিকে হচ্ছে স্যার ওখানে যান আপনি কনক্লুশনের আগের প্যারাতে। মানে 1 নম্বর ব্রড কোশ্চেনে। জি স্যার, ব্রড কোশ্চেন। স্যার এখানে যে 5 নাম্বার কোশ্চেন আছে, ফিলোসফি অ্যাবাউট লাভ এন্ড ওয়ার ইন দ্য লাইট অফ আর্মস অফ দ্য ম্যান, যেটা 5 নাম্বার কোশ্চেন ছিল, এটা আসলে কি বোঝাতে চাইছে? ওই একই কথা, লাভ এন্ড ম্যারেজ নিয়ে কি বলা হয়েছে, বাস্তবতা, ঠিক আছে তো, রিয়েলিটি, রিয়েলিজম। একটা বৈশিষ্ট্য কি, মডার্নিদের একটা বৈশিষ্ট্য তো হচ্ছে রিয়েলিজম। বুঝতে পেরেছো? জি স্যার, রিয়েলিজম। হ্যাঁ, আমি নিজেও হয়তোবা প্রেম করেছি, প্রেম করে বিয়ে করেছি, কিন্তু আমার সন্তানের সময় কি আমি প্রেমটা মেনে নিব? বলো। না স্যার। আমিও যখন প্রেম করে বিয়ে করেছিলাম তখন বাপ মাকে বলেছিলাম, প্রেম স্বর্গীয়, তোমরা তো ভিলেন, ঠিক আছে তো, প্রেম ছাড়া পৃথিবী চলে, হ্যাঁ প্রেম করে বিয়ে করে দরকার টিনের ঘরে থাকবো, অত সমস্যা না। কিন্তু আমিও আমার সন্তানের সময় কি এই কথা বলতে পারবো? বলো। না স্যার। স্যার কনজারভেটিভ প্যারেন্টস। যে আমার ছেলে বা মেয়েকে বিয়ে দিতে হলে ভাবতে হবে যে মেয়ের বিয়ে দিতে গেলে ছেলে কি করে, এই একই কথা ভাবতে হবে। আবার ছেলের বিয়ে দিতে গেলে মেয়ের বাবার কি আছে, সম্পদ টম্পদ কিছু আছে তো, যাতে আমার ছেলে একটু ভাগ টাগ পায় নাকি। এটাই বাস্তবতা, যেটা আমাদের এই রায়নার বাবা মাও ভেবেছে, একই কথা। বুঝতে পেরেছো? স্যার লাস্টের দিকে ক্যাপ্টেন ব্লান্সেট থেকে সবকিছু জানছে, এমনকি কি কি স্পুন আছে, কতগুলো স্পুন আছে, কতগুলো গ্লাস আছে, কতগুলো চেয়ার আছে, সব জানছে। সব জানছে। তাহলে কি ওই যে এটা হচ্ছে কি ওই একই কথা, যে আমরা আসলে রোমান্টিক আইডিয়াল গুলো ফিলিং দিয়ে কাজ করে কিছুক্ষণ, কিন্তু বাস্তবতাই এখান থেকে। আচ্ছা বলো, তাহলে কি হচ্ছে 1 নম্বর কোশ্চেনের এই শেষের প্যারাটা? হ্যাঁ স্যার। না স্যার, শেষের প্যারার উপরে হচ্ছে মানে এই যে আছে না স্যার 12তম লাইনে, উপর থেকে নিচের দিকে 12তম লাইনে তুমি লাইনটা ওই যে পড়ো। rather he hates love of love, ওইটার মানে কি স্যার? rather he hates love of love, রাদার হি গেটস, he hates স্যার, ঘৃণা দ্রুত করে। ভালোবাসা, হায়ার লাভ। আমি তো পাইলাম না গো। ওই যে এইখানে এক্সপোজড আছে না স্যার, ওর নিচের দিকে, এদিকে নিচে। তুমি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। প্যারাটা শুরু হয়েছে কোথা থেকে? প্যারাটা মানে শুরু তোমার আচ্ছা, প্যারাটা যেটা আছে Exposed ওখান থেকে, হ্যাঁ ওটা বলো। ওভার। এইখানে না, এটা এই লাইন না স্যার, আরো নিচে। আরো নিচে, হ্যাঁ স্যার, এই যে আসছেন আরেকটু নিচে। আরো নিচে, he does not hate love, এটা রাদার, এরপরের ফুল স্টপ থেকে। হ্যাঁ স্যার, এটা এই যে হি ডাজ ফুল নট স্টপ হেট এরপরে। লাভ, তাই তো? হ্যাঁ, মানে rather he hates love of love, হ্যাঁ, ওইটা। এইটা মানে কি লাভ অফ লাভ বলতে কি, ভালোবাসাকে আরো হ্যাঁ, রোমান্টিক স্যার। সেন্স দিয়ে দেখানোটাকে লাভ অফ লাভ বলা হয়েছে। মানে এটা মানে ফিলিং। স্যার এই যে হায়ার লাভের কথা যে বলছে, হ্যাঁ হায়ার লাভ, লাভ অফ লাভ মানে হচ্ছে হায়ার লাভ, ঠিক আছে তো? হ্যাঁ, মানে ভালোবাসাটা বাস্তবতায় না ভেবে, মানে ভালোবাসাকে তো কেউ ঘৃণা করে না, ভালোবাসা তো দরকার আছে। হি ডাজ নট হেট লাভ, রাদার হি হেটস লাভ অফ লাভ, লাভের লাভ। এইটা এই যে সার্জিয়া স্যার মানে রোমাঞ্চকর নাটকীয় ভালোবাসা ছিল, যেটাকে ওরা হায়ার লাভ। যেটা হায়ার লাভ বা লাভ অফ লাভ বলা হচ্ছে, এটার মধ্যে কোনো বাস্তবতা নেই, ঠিক আছে তো, রিয়েলিস্টিক ব্যাপারটা নেই, এই জন্য বলা হয়েছে, ঠিক আছে? স্যার অতিরঞ্জিত ভালোবাসা। দ্য সার্জেস এন্ড রায়না আর ইন লাভ উইথ বিং ইন লাভ। হ্যাঁ, মানে ভালোবাসাতে পড়াটাই একটা ভালোবাসার জিনিস, মানে এটাকে একটা ওই নেশার জাতীয় বলা হয়, নেশার মতো, ঠিক আছে তো, বাস্তবতার মধ্যে না থাকা, এটা বোঝানো হয়েছে। আচ্ছা স্যার। আচ্ছা, তোমাদের খাতাগুলো আমি দেখতেছি, কিন্তু কয়েকজনের আনসার ভালো হচ্ছে। মনে করো আমি 6 দিয়েছি মানে তোমার আনসার ভালো হয়েছে, 5 দিয়েছি মানে আরো ভালো করতে হবে, 4 দিয়েছি মানে ভালো হয়নি, ঠিক আছে তো? এটা কি ব্রড কোশ্চেনের ক্ষেত্রে বিশেষ করে। আর শর্ট কোশ্চেন স্যার এখনো গেছেন? একজন বলো, হ্যাঁ বলো। স্যার বললাম যে এম এর লিস্টে কি এখনো গেছেন? না, এখনো যাইনি, আমি দেখতেছি, সময় পাওয়া যাচ্ছে না তো, এই যে বিকালে বিকালে বসে বসে আমি দেখি, ঠিক আছে? আশা করি আগামী ক্লাসের আগে হয়ে যাবে দেখা। সকালে আর বিকালে বসে বসে দেখি এই। আর মেন সমস্যা হচ্ছে নেটওয়ার্কের জন্য মাঝে মাঝে তো মোবাইল টোবাইল খুব রেগে যাই আমি,
দেখা যাচ্ছে তোমাদের কারো কারো পেজগুলো মনে হয় হায়ার রেজুলেশনে দেওয়া, ও ওপেনই হতে চায় না, ঠিক আছে, তো আমি যে করবো ওই অনেক টাইম লেগে যাচ্ছে, এই হচ্ছে সমস্যা। আবার কারো কারো দেখা যাচ্ছে সেন্ড করতে গিয়ে কাজ হচ্ছে না, এই জন্য আজকে বিকালেও দেখতে দেখতে দেখা যাচ্ছে আমার খুব মানে মাথা গরম হয়ে যাচ্ছিল। আমার সে ট্যাব আছে, ট্যাবে দেখে আজ কাজ করে না, একটা ক্লিক দিলে অনেকক্ষণ ধরে বসে থাকা লাগে, এই জন্য দেরি হচ্ছে। আগে এই জিনিসটা হতো না, ইদানিং এই যে ফার্স্ট ইয়ারের খাতা দেখলাম এখানেও আমার যথেষ্ট দেরি হয়ে গেছে এই শুধু এই মেসেঞ্জারের এই ঝামেলার জন্য। কিন্তু এখানে খাতা দেখে সুবিধা হয়, কারণ ওখানে দেখা যায়, কারণ ডাউনলোড করে দেখে আবার ওটা দেওয়া অনেক ঝামেলার বিষয় এটা। আর সবারটা পড়তে হচ্ছে, তো পরে পরে বিষয়গুলোকে দেখতে হচ্ছে। অনেকে আরেকটা জিনিস বলি, আচ্ছা তোমরা তো আমার শীটগুলো পড়তেছো, বইও পড়েছো, আজ পর্যন্ত কোনো প্রপার নাউন কি স্মল লেটার দিয়ে আছে বলো তো? কোনো প্রপার নাউন স্মল লেটার দিয়ে শুরু হয়েছে? না স্যার। হ্যাঁ, না স্যার। তোমরা এখন সেকেন্ড ইয়ারে পড়ো, অলরেডি তোমরা এসএসসি পাস করেছো, এইচএসসি পাস করেছো, অনার্স ফার্স্ট ইয়ার পাস করেছো, তারপরে তোমরা এখনো শেখোনি যে প্রপার নাউন গুলোকে স্মল লেটার দিয়ে না ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। এখানে এমন কোন প্রপার নাউন আছে যেখানে স্মল লেটার দিয়ে শুরু করেছি আমি? বলো, এটাও কি এখন শেখানোর বিষয়? এই সেকেন্ড ইয়ারে কি এগুলো শেখানোর বিষয় বলো তো? হ্যাঁ, এগুলো যদি এখন শেখাতে হয় তাহলে তো তোমার পড়াশোনা বাদ, তোমার পড়াশোনা শেষ। সেকেন্ড ইয়ারে যাদের এখনো হাতের লেখার সমস্যা আছে, যাদের এখনো সেন্টেন্স মেকিং এর সমস্যা আছে, যারা এখনো স্মল লেটার আর ক্যাপিটাল লেটার কোথায় বসাতে হয় এগুলো বোঝো না, তাদের থার্ড ইয়ার থেকে পড়াশোনা বন্ধ হয়ে যাবে, আমি বলে দিলাম, তাদের পড়াশোনা শেষ। কারণ তারা তো জানে যে আমার দুর্বলতা কোন জায়গায়, তারপরেও তারা সেটা সমাধান করার চেষ্টা করেনি। ঠিক আছে, তুমি তো জানো তোমার ক্ষুধা লাগছে, তোমাকে রান্না করে খেতে হবে, তাই নাকি? তাহলে তুমি জানো তোমার ক্ষুধা লাগছে, তুমি জানো যে তুমি দুর্বল, তুমি জানো যে তোমার সমস্যা, তারপরেও তুমি সমাধান করার চেষ্টা করোনি। তুমি ক্ষুধা নিয়ে এখনো পড়ে আছো, ক্ষুধা নিয়ে কতক্ষণ থাকবা? মাথা ঘুরে পড়ে যাবা, শুধু সেকেন্ড ইয়ারটা পার করো। বুঝতে পেরেছো? যেমন হাতের লেখা তোমাদের, তেমনি পারে গ্রামারের মিস্টেক, এস বাই এস এর কথা তো বাদই দিলাম, সেটা যেন মনে হয় যেন কোনদিন শেখেইনি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস দিতে হয়, এটা যেন তারা জানেই না। আর সেন্টেন্সে তো ঠিক নাই, সেন্টেন্সের শুরুর লেটারটাও যে ক্যাপিটাল করতে হয় এটাও অনেকে এখনো পর্যন্ত জানে না। এখন কি এগুলো শেখানোর জিনিস বলো? আমি কি এখন ধরে ধরে এগুলো শেখাবো তোমাদের? হ্যাঁ বলো। এই জন্য ইংলিশে পড়ানোর জন্য অন্তত একটা পরীক্ষা নেওয়া উচিত, যে অন্তত ইংলিশে যারা এত না পাবে তাদেরকে আমরা ইংলিশের চান্স দিব না, যদিও জাতীয় শুনে করেছে কিন্তু খুব একটা কাজের হয়নি। আলাদা করে ইংলিশের একটা আলাদা টেস্টি ব্যাপার থাকবে, যে অন্তত মিনিমাম যোগ্যতা যাদের নাই ইংলিশ সম্পর্কে, তাদের ইংলিশ নিয়ে তাদের জীবনটাকে নষ্ট করা ঠিক না। কারণ ওদের থার্ড ইয়ার পর্যন্ত উঠবে, ঠিক আছে, ফেল করে উঠবে, কিন্তু থার্ড ইয়ারের পর থেকে তারা আর মানে আগাতেই পারবে না, শেষ হয়ে যাবে তাদের পড়াশোনা। জি স্যার। এখন ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে মার্কিং সিস্টেমটা রাখছে এসএসসি এইচএসসি এর উপর, ওটা বাদ দেওয়া উচিত পুরো, দিয়ে একটা পরীক্ষা নিতে হবে এবং পরীক্ষার উপর ভিত্তি করে পুরো হবে। ওগুলো তো কারণ মার্ক তো উল্টা পাল্টা করে দেয় প্রাইমারি লেভেলে বা ওই লেভেলে, ওইসব হিসাব করে চলে না। তার মিনিমাম যোগ্যতার উপর দিয়ে তাকে অন্তত তার এই ইংলিশে অন্তত চান্স দেওয়া উচিত। কারণ অধিকাংশের খাতা আমি দেখতেছি, হ্যাঁ, যে এদের তো থার্ড ইয়ার পর্যন্ত যেতে পারবে না। বুঝতে পারছো? তোমাদের যাদের মোটামুটি খাতাতে আমি নাম্বার দিতে পারতেছি না, তারা যদি এখনো সতর্ক না হয় তাহলে থার্ড ইয়ার পর্যন্ত গিয়ে তারা আটকে যাবে, আর আগানোর সুযোগ তাদের নাই। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বাস্তব কথা আমি সরাসরি বলি, কারণ ওই লাভ ইন লাভের ভিতরে আমি থাকতে পছন্দ করি না। হ্যাঁ, লাভ অফ লাভ এগুলো না, আমি তোমাকে যেটা বলছি সরাসরি বলছি, যে তোমার লাইফ এখানে গিয়ে আটকাবে যদি তুমি এখনই সতর্ক না হও। কিন্তু তুমি ভয় পাও আর মন খারাপ করো, কিছু করার নাই। মানে আমি খাতা দেখতে খুবই অসুবিধায় পড়ে যাই, সেকেন্ড ইয়ারের ছেলে মেয়ে এখন এই ভুলগুলো করবে। আমি যদি খাতা শেয়ার করা শুরু করি, দেখা যাচ্ছে একটার পর একটা তোমাদেরকে দেখাতেই থাকতে হবে যে কি জাতীয় ভুল তোমরা করতেছো। এই ভুলগুলো এখন অন্তত মেনে নেওয়া যায় না। হয়তো এখন তথ্যে ভুল করবা, তথ্যে ঘাটতি থাকবে এইগুলো, হ্যাঁ, হয়তো বা সেন্টেন্স স্ট্রাকচারে কিছু জায়গায় ভুল থাকবে, কিন্তু প্রত্যেকটা লাইনে যদি ভুল হয়, হ্যাঁ, ক্যাপিটালাইজেশন থেকে শুরু করে সিঙ্গুলার, প্লুরাল ফর্ম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কিচ্ছু বুঝতেছে না, এরকম যদি হয় তাহলে এখন তো আর চলার সুযোগ নেই কোনো। কারণ সেকেন্ড ইয়ার পর্যন্ত মুখস্থ দিয়ে চললেও থার্ড ইয়ারে আর মুখস্থ দিয়ে কাজ হবে না, মনে থাকবে? আচ্ছা, আর আমি তো উত্তর লিখে দিয়েছি, আমি তো উত্তর, হ্যাঁ, আমার উত্তরগুলো বড়, সেটা তো আমি আগেও বলেছি যে আমার উত্তরগুলো বড় এবং একটা গোছানো ভাব আছে। হয়তো এগুলো তুমি পুরোপুরি পারবে না, কিন্তু পুরোটা পড়লে পরে তুমি ধারণাটা ক্লিয়ার পাবা, তাই নাকি বলো? তুমি একটা ধারণা ক্লিয়ার পাবা যে প্রত্যেকটা বিষয়কে একটা কোশ্চেনের আলোকে আলোচনা করা আছে। এখানে কি সামারি আলোকে আলোচনা করা আছে বলো তো? এই কোশ্চেনে কি কোনো সামারি আছে এখানে যে সব সামারি তুলে দিয়েছি আমি? না স্যার। সবচেয়ে বড় কথা হলো কমেন্টারি। তুমি আনসারের ভিতরে তোমার কি কমেন্ট থাকতেছে, এই কমেন্ট যদি না থাকে, তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সামারি দাও, ব্রড কোশ্চেনে তুমি 3 থেকে 4 এর বেশি পাবা না।
এতে তুমি হয়তো 2.50 বা তার কাছাকাছি একটা পয়েন্ট পেতে পারো যদি বাকিগুলোতে পাও, তাছাড়া তোমার অবস্থা ফেল হয়ে যাবে কিন্তু। অতএব আনসারের ভিতরে যদি কারো কমেন্টারি না থাকে কোশ্চেন ওয়াইজ, তাহলে সেই উত্তরটাকে আসলে গ্রহণ করা ঠিক না। অন্তত খাতা আমি যেগুলো দেখি সেগুলো এইভাবেই দেখি, যে আন্দাজে আমি আবুল তাবুল কিছু ভাবে দেখতে। অনেকে আছে এরকমটা ঘটে যে অনেক স্যার আসলে ওইটা পড়ায়ও না, ওটা জানেও না, তারপরে খাতা দেখে, তুমি জানো এরকম ঘটনা ঘটছে। এই জন্য তারা ওই ঘটনা ঘটায় যে পেজ দেখে নাম্বার দিয়ে দেয়। এরা কারা দেয়? যারা ওই সাবজেক্ট পড়াই না, তাদের হয়তো কলেজে অনার্স নাই, এরকম আছে কিন্তু অনার্স নাই, 10 বছর কোনোদিন এই সাবজেক্ট পড়াইনি, তারা সেই পড়েছিল কবে, একদিন হয়তো সব ভুলে গেছে, তারপরেও দেখা যাচ্ছে ধুমসে খাতা দেখে হয়তো বা নাম্বার দিয়ে দিচ্ছে, এরকমটা ঘটে। বুঝতে পারছো? কিন্তু এটা তো সবার ক্ষেত্রে ঘটনা ঘটবে, সবার ক্ষেত্রে ঘটবে, ওটা এক্সেপশনাল কেস। এইখানে জাতীয় বিষয়ে একটু সুযোগ দেওয়া, মানে মনোযোগ দেওয়া উচিত। হয়তো আস্তে আস্তে দিচ্ছে, আগে রাজনৈতিক বিষয় ছিল, এখন অন্তত নাই, এখন বাকিটা আরো পরের বিষয়। কিন্তু নিজেকে কখনো ফাঁকি দিবা না, নিজের কাছে সবসময় সৎ থাকবা, নিজের ভালোটা নিজে করবা। আশা করি ওই যে লাভ অফ লাভের ভিতর না থেকে বাস্তবতায় আসো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দোষ যা আছে তা তো আছেই, ওসব দোষ ধরাধরি করে লাভ নাই। ও তোমার দোষ ধরতে ধরতে ও তোমার সময় পার হয়ে যাবে, তোমার জীবনটাও শেষ হয়ে যাবে। ওটা আমরাও জানি, আমিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কি সমস্যা আছে না আছে সেটা আমিও জানি। আমিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিকার হয়েছি, যে আমার এত কোয়ালিটি খারাপ ছিল না যে এত খারাপ রেজাল্ট করব, কিন্তু তারপরে করেছি, ঠিক আছে তো। কিন্তু সেটা নিয়ে তো এখন দোষাদোষি করে কোনো লাভ নেই, আছে। কিন্তু আমার কোয়ালিটি নিয়ে তো আমাকে আগাতে হবে, আমার জায়গা আমাকে বুঝে নিতেই হবে। এই জন্য পড়াশোনাটা করো, হ্যাঁ। ওকে, তাহলে আর কারো কোনো সমস্যা আছে বলো? 9 soldiers out of 10 are full, 10 are born fools, এটা কার কথা বলো? ক্যাপ্টেন ব্রান্সলি। 9 soldiers out of 10 are born fools। দেখো এই যে এক একটা ধাক্কা না, এটা কিন্তু মানে কি রোমান্টিক আইডিয়ালের প্রতি এক একটা ধাক্কা। আবার বলছে না, রায়নাকে বলছে না যে, রায়না বলতেছে যে আমাকে সবাই বিশ্বাস করে, হ্যাঁ আমি কখনো মিথ্যা বলি না, এটা বলছিল না রায়না? বলো। জি স্যার। কিন্তু ব্রান্সলি কি বলছে বলো? যে তুমি তো ছোট এমন কোনো মানুষ নেই যে মিথ্যা বলে না। তুমি তো ছোট মানুষ, তুমি স্কুল গার্ল, হ্যাঁ। তখনই বুঝতে পেরেছে এরকম করে তো আমাকে কেউ কোনদিন বলেনি, সবাই তো আমাকে খুব বিশ্বাস করে। আসলে কি সবাইকে বিশ্বাস করে নাকি নাদু নাদু করে, কোনটা বলো? না জানা ভাব করে সব। হ্যাঁ, একটু আদর যত্ন করে। বাপ মায়ের ওই যে কি বকে যাওয়া সন্তান তো, ওই বাস্তব কথা মুখের সামনে বললে হয়তো রাগঝাল করবে, এই জন্য রাগঝাল করার জন্য বলে না, কিন্তু আসলে বাস্তব আদরের দুলালি। হ্যাঁ, আদরের দুলালি হওয়ার কারণে। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এইটা হচ্ছে কি অ্যান্টি রোমান্টিক একটা ড্রামা, তাই তো? অ্যান্টি রোমান্টিক ড্রামা। এবং এখানে দুইটা বিষয়কে সবচেয়ে জরুরিভাবে দেখানো হয়েছে, সেটা হলো ওয়ার আর হচ্ছে লাভ অ্যান্ড ম্যারিজ, তাই তো? লাভ অ্যান্ড ম্যারিজ, এবং সবগুলোকে এক জায়গাতে যুক্ত করেই দেখানো হয়েছে। তো প্রশ্ন উত্তর যেদিকে যাক, এই দুটা কিন্তু আলোচনার মধ্যে আসবেই, ঠিক আছে? কি তোমরা পড়তেছো তো সবাই নাকি? জি স্যার স্যার। রাইডার্স টু দ্য সিতে যেটা আছে ইটারনাল মাদারহুড, যেটা আছে 2023 আসছিল, এটা আসলে কি আলাদা লিখবো? কিভাবে লিখবা? ওই গল্পের আদলে আসবে, কিন্তু তোমাকে তো দেখাতে হবে যে তার ফিলিং গুলো দেখাতে হবে সন্তানের প্রতি, তাই না? দেখাতে হবে না, তার আচরণ কথাগুলো দেখাতে হবে, সে যে জি স্যার। ওটা আসতেছে, ওটা পরে আসতেছি, আগে এটাকে শেষ করো। বলো, এখানে যদি আর কারো সমস্যা থাকে বলো। না স্যার, ক্লিয়ার অল। ঘুরে ফিরে আলোচনা একই রকম, তাই না? ঘুরে ফিরে কি আলোচনা একই রকম না? কিছু জায়গায় শুধু প্রশ্ন, জি স্যার, মানে প্রথম থেকে শুরুটা একই রকম করি প্রত্যেকটা। একটু ভিন্ন দিতে হবে এই ক্ষেত্রে, যে আমার কোশ্চেন যা বলতেছে আমাকে সেই হিসাবে উপস্থাপন করতে হবে। এটা একটু খেয়াল স্যার একটা কোশ্চেন পড়লে তার প্রত্যেকটাই দেখা যাচ্ছে অন্যান্য কোশ্চেনও চলে আসতেছে। সেটা তো ওই তো বললাম যে একটা বেসিক কোশ্চেন যদি বুঝে পড়ো, এই বাকি তথ্য তো একই আসবে না? ওই 9 soldiers out of 10 are born fools, এই সব কথা কি আর এক জায়গাতেই আসবে নাকি সব কোশ্চেনেই দেওয়া যায়? দেওয়া যায় না বলো তো, কোনো না কোনো। সব তাহলে বেসিক জায়গাটা যেটা আছে ঘুরে ফিরে একই। হ্যাঁ, এই যে এখানে বলছে না, দেখো, সোলজারিং মাই ডিয়ার ম্যাডাম ইজ দ্য কাওয়ার্ডস আর্ট অফ অ্যাটাকিং মার্সিলেসলি হোয়েন ইউ আর স্ট্রং, ঠিক আছে তো? বা এন্ড কিপিং আউট অফ হার্মস ওয়ে হোয়েন ইউ আর উইক, তুমি যখন দুর্বল তখন কি থাকবা? স্যার এগুলো বলা চলে রোমান্টিকের অ্যান্টি রোমান্টিক যে কথাগুলো, ওগুলো সবগুলো কোশ্চেনের মধ্যেই আলোচনা করা যাবে। আলোচনা করা যাবে, তাই না? হ্যাঁ, স্যাটায়ার, অ্যান্টি রোমান্টিক, এই সবগুলো। তারপরে ওয়্যার সম্পর্কে তার ফিলোসফি, এইগুলোই মানে ব্লান্সলির মুখ দিয়ে যা বলা হচ্ছে তা কার কথা বলো?
ব্লান্সলি লেখকের কথা। হ্যাঁ, ব্লান্সলি স্যার এটা হচ্ছে অভিজ্ঞতার কথা সার্জিয়াসের, যেটা সে দেখে আসে। সার্জিয়াস হচ্ছে ট্রেডিশনাল আইডিয়ালকে রিপ্রেজেন্ট করছে, আর ব্লান্সলি বাস্তবতাকে রিপ্রেজেন্ট করছে, এবং সেটা রাইটারের নিজস্ব রিপ্রেজেন্টেটিভ হিসেবে, যে রাইটার এমনটা ভাবে যেটা সে ব্লান্সলির মুখ দিয়ে বর্ণনা করছে। ঠিক আছে তো? আর এই ব্রড কোশ্চেন পড়লে তোমার ব্রিফ কোশ্চেন অলরেডি হয়ে যাবে, হবে কিনা? অনেক কিছু বলো। হ্যাঁ, অনেকগুলো স্যার হয়ে গেছে। স্যার এই জন্য ব্রিফ কোশ্চেন শর্ট কোশ্চেন আগে পড়বা না, সবসময় ব্রড কোশ্চেন আগে পড়বা, তারপরে শর্ট কোশ্চেন পড়বা, তারপরে ব্রিফ কোশ্চেন গুলো খাইতে বসতে উঠতে গিয়ে পড়বা। ওটার জন্য আলাদা করে সময় ব্যয় করা জি যাবে স্যার, না, তাই করছি, বাট তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে আবার। কোনোভাবে ব্যয় করা যাবে না বাড়তি সময়। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা রাইডার্স টু দ্য সিতে চলে যাই। আর যদি বা কারো সমস্যা থাকে সেটা আগামী ক্লাস তো আছেই, সেখানে আমরা আলোচনা করব। রাইডার্স টু দ্য সি, এটা রাইটার কে? জেমস হিন্স, জেমস মিলিংটন জন মিলিংটন সিনজে। হ্যাঁ, জন না জেমস? জেমস আর জন মিলিংটন সিং। এই যে জন মিলিংটন হ্যাঁ, সিমস। কোন এক পণ্ডিত শুধু পরীক্ষার হলে গিয়ে বলবে এই জন না জেমস, আহা এইবার শেষ। হ্যাঁ, কনফিউজড হয়ে যাবা। ঠিক আছে তো? যদি তুমি কনফার্ম না হও, তাহলে যদি কোন রকম শুনে বলে চলো, তাহলে কোন এক পণ্ডিত যদি একবার তোমার মাথা ঘুরাই দেয়, তোমার অবস্থা শেষ হয়ে যাবে। ঠিক আছে তো? দিস আর সোলেন ফুড। হ্যাঁ, সোলেন ফুড হয়ে যাবে শেষে, সয়ল্যান্ড ফুড হয়ে যাবে। ঠিক আছে তো? এই কথাটা খেয়াল রাখবা। ওই জন্য পড়বা যখন খুব মনোযোগ দিয়ে পড়বা, ভালো করে বুঝে পড়বা, আবল তাবল পড়বা না। তাহলে হচ্ছে জেমস সিনস মানে হচ্ছে জন মিলিংটন সিনস। সিনস বানানটা কি? এস আই এন জি না এস ওয়াই এন জি নাকি? এই বানানটা অনেকেই মিস করে লেখার সময়, যে এস আই এন জি, ইটাও শেষে দেয় না। হ্যাঁ, তাই জন্য মিলিংটনের বানানটা খেয়াল রাখো। আগে বলছি জন মিলিংটন সিনস। আচ্ছা, জর্জ বার্নার্ড শ কোন দেশীয় রাইটার? বলো, জর্জ বার্নার্ড শ কোন দেশীয় রাইটার? আইরিশ। আইরিশ। এই জেমস সিনজো কিন্তু একজন আইরিশ প্লেরাইট। এমনকি ডব্লিউ.বি. ইয়েটসও কি ছিলেন? আইরিশ ছিলেন, তাই না? ডব্লিউ.বি. ইয়েটস এর আমরা তো আর ফার্স্ট ইয়ারে পেয়েছিলাম একটা কবিতা। তো এখানে প্রেয়ার ফর মাই ডটার। হ্যাঁ, প্রেয়ার ফর বাটলার। এইখানে এরা সবাই একত্রে ছিল। দেখো এই যে অ্যাবি থিয়েটার, এই অ্যাবি থিয়েটার নামে একটা থিয়েটার গঠন করা হয়েছিল এই ডাবলিনে। সেইখানে এই রাইটাররা লিখেছে, যেমন রাইডার্স টু দ্য সি, এখানেও তিনি কি করেছেন দেখো, প্লে রিটেন বাই আইরিশ অ্যান্ড লিটারি রেনেসাস প্লে রাইট। দেখো, রেনেসাস প্লে রাইট জন মিলিংটন সিনস। আচ্ছা, তো ইনিও একজন আইরিশ প্লে রাইট, মনে রাখবে তো? তাহলে অ্যাবি থিয়েটার বলতে কি বোঝায়? অ্যাবি থিয়েটার, এটা নিয়ে অবশ্যই ব্রিফ কোশ্চেন এসে যেতে পারে। এটা কি একটা থিয়েটারের নাম নাকি? ন্যাশনাল থিয়েটার অফ আয়ারল্যান্ড। হ্যাঁ, তাহলে দেখো অ্যাবি থিয়েটার ইজ দ্য ন্যাশনাল থিয়েটার অফ আয়ারল্যান্ড, এবং ইজ দেখো ডাবলিন আয়ারল্যান্ড, ফার্স্ট ওপেনিং টু দ্য পাবলিক। অত দরকার নেই, জাস্ট এটুকু মনে রাখলে চলবে, অনেক সময় এটা আসতে পারে। এইখানে কারা কারা ছিলেন দেখেন, আইরিশ প্লে রাইট ইনক্লুডিং ডব্লিউ.বি. ইয়েটস, উনিও কিন্তু নাটক লিখেছেন। লেডি গ্রেগরি, এও কিন্তু ওই যে আমরা ইয়াতে পড়েছিলাম না, তোমার হচ্ছে প্রেয়ার ফর মাই ডটার, গ্রেগরি জুড না? হ্যাঁ, এই গ্রেগরি। তারপর সিন ওকে সি, তারপর জন মিলিংটন সিনস, এরা হচ্ছে এই অ্যাবি থিয়েটারের সাথে যুক্ত ছিলেন। ওকে, তো এখন এই যে আমরা রাইডার্স টু দ্য সি পড়ছি, হু আর দ্য রাইডার্স? রাইডার্স কারা? The male members of Moria. মেল মেম্বার্স অফ মোরিয়া, Moria's family. তাহলে হচ্ছে তারা কি রাইডার্স? তারা ফার্মার, পিজেন্টস, তারপরে ফিশারম্যান যারা আছে মোটামুটি, হ্যাঁ, যারা সমুদ্রকে কাজে লাগিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। ঠিক আছে তো? কেউ হয়তো মাছ ধরে জীবিকা নির্বাহ করে, কেউ হয়তো সমুদ্র পাড়ি দিয়ে এই অঞ্চল থেকে ওই অঞ্চলে গিয়ে তাদের কি করে, জীবিকা নির্বাহ করে বা জিনিসপত্র বিক্রি। যেটা আমরা দেখেছি যে এই যে আমাদের বার্টলি, তাই তো? বার্টলি যখন আমরা ড্রামা শুরু হলো, তখন বার্টলি কোথায় যেতে চাচ্ছিল বলো তো? ঘোড়া বিক্রি করার জন্য। ঘোড়া বিক্রি করার জন্য। মার্কেটের নাম কি? ডোনেগাল স্যার, গলওয়ে ফেয়ার।
তাই না? গলওয়ে ডনেগান ফেয়ার হ্যাঁ, গলওয়ে ফেয়ার সেটা কোথায় অবস্থিত বলো? মেইনল্যান্ড বলতে কি 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 বোঝায়? মেইনল্যান্ড বলতে কি বোঝায় বলো তো? সেন্ট মার্টিন মনে করো একটা দ্বীপ আমাদের, সেন্ট মার্টিন দ্বীপ আর মেইনল্যান্ড। মেইনল্যান্ড বলতে কি কি বুঝি আমরা? যেমন স্যার যেটা ঢাকা শহর এরকম যেখানে হাই কক্সবাজার, ট্রেড করা হয়। হ্যাঁ মানে হাই না, যেটা মূল দেশের সাথে যুক্ত, যেটা মূল দেশের সাথে যুক্ত সেটা হচ্ছে কি মেইনল্যান্ড। আর দ্বীপ হচ্ছে যেটা সমুদ্রের মধ্যে অবস্থিত। সেন্ট মার্টিন হচ্ছে দ্বীপ, আর কক্সবাজার কি দ্বীপ নাকি মেইনল্যান্ডের অংশ? হুম, ইংল্যান্ডের অংশ। তাহলে মনে করো সেন্ট মার্টিন দ্বীপ থেকে তারা কক্সবাজার আসবে, এসে কি কি করবে? তারা ওখান থেকে হয়তো কোরাল পেয়েছে, সে কোরাল বিক্রি করবে, ঠিক আছে তো, বা মাছ ধরেছে, সে মাছ আসবে কক্সবাজারে বিক্রি করতে। তাহলে তাহলে কি তারা সাঁতার কেটে আসবে না নৌকা করে আসবে বলো? হুম, নৌকা বা নৌকা, জাহাজ। তাই তো, নৌকা। জাহাজ, এইগুলোতে করে তারা আসবে। তো এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আমরা যে আইল্যান্ডের কথা বলছি, এই আইল্যান্ডের নাম কি? এরান আইল্যান্ড। এরান আইল্যান্ড, এরান আইল্যান্ড। ওকে, তো আমরা যে ফ্যামিলি নিয়ে কথা বলছি, এই ফ্যামিলির মেম্বার কতজন এখন বর্তমানে বেঁচে আছে ড্রামা যখন শুরু হয়েছিল? একজন। চারজন। চারজন। চারজন, তাই তো। আর রিসেন্টলি মারা গেছে কে? মাইকেল। মাইকেল মারা গেছে। বার্টলি তো শেষে মারা গেল, কিন্তু রিসেন্টলি ড্রামা শুরু হয়েছে, কিন্তু একজন মারা গেছে। 9 ডেজ হয়ে গেছে নাকি 9 দিন হয়ে গেছে, তার বডি পাওয়া গেছে 9 দিন পরে। তাহলে সে হচ্ছে কি মাইকেল, ঠিক আছে তো। মাইকেলের বডি পাওয়া গেছে, কিন্তু সেটা কোথায় বলো, জানা আছে? দূরে মানে মূল ডনেগালে। হ্যাঁ ডনেগালের নর্থ সাইডে। হ্যাঁ, নর্থে, তাই তো। হ্যাঁ, তাহলে সেখানে পাওয়া গেছে, এবং সেখানে তারা তার বডিকে অলরেডি কি করে দিয়েছে? হ্যাঁ, বাড়ি- সমাধিস্থ করে করে দিয়েছে। দিয়েছে, এবং তার ড্রেসগুলো নিয়ে এসেছে প্রমাণ স্বরূপ, যেটা মাইকেলের বডি কিনা। আর সেটাতেই শুরু কাহিনীটা। সেখানে আমরা দেখলাম কি বোন দুইজনের নাম কি বলো? ক্যাথলিন। হ্যাঁ, কে বড় আর কে ছোট? কে বড় কে ছোট? ক্যাথলিন বড়, নোরা ছোট। হ্যাঁ, নোরা ছোট, তাই তো। নোরা নিয়ে এসেছে, আর ক্যাথলিন তখন খাবার রান্না করতেছিল, তাই না? আর তার মা তখন ঘুমাচ্ছিল, মরিয়া ঘুমাচ্ছিল, এবং তার অবস্থা এত খারাপ হয়ে গেছে যে সন্তান হারাতে হারাতে, তার মেল মেম্বার হারাতে হারাতে সে পুরো ফেড আপ, হ্যাঁ, একদম পুরো ডেস্ট্রয়েড হয়ে গেছে মেন্টালি। এখন অনলি সান, হ্যাঁ, বার্টলি, তাকে নিয়ে সে বেঁচে থাকার স্বপ্ন দেখছে। কিন্তু বার্টলিও কোথায় যেতে যাচ্ছে? বার্টলিও চাচ্ছে সে এখন ঘোড়া বিক্রি করতে যাবে। তার দুইটা ঘোড়া আছে, ঠিক আছে তো। একটা হচ্ছে কি বলো তো? গ্রে পনি আর রেড মেয়ার। হ্যাঁ, গ্রে পনি আর রেড মেয়ার, এই দুটাকে সে বিক্রি করতে নিয়ে যাবে। সে চলে যাচ্ছিল কোনটাতে? রেড মেয়ারে চলে যাচ্ছিল, আর গ্রে পনি হচ্ছে সাথে নিয়ে যাচ্ছিল। পিছনে পিছনে নিয়ে যাচ্ছিল নাকি, তাই তো। জি স্যার। এখন বার্টলি যখন চলে যাচ্ছিল, এখানেই তো মাদারহুডের ব্যাপারটা হচ্ছে, বার্টলি যখন চলে যাচ্ছিল তখন মরিয়ার যে কথাবার্তাগুলো, ঠিক আছে তো। একটা কথা আছে না যে আমার 100,000 ঘোড়া আমার দরকার নেই, ঠিক আছে তো। কি দরকার এগুলো দিয়ে, যদি যদি সন্তান না থাকে নাকি? তাহলে এই যে ডায়লগটা, এটা যদি ওই কোশ্চেন আনসারে না দিতে পারো, তাহলে কি কোশ্চেন আনসার হবে বলো তো? না স্যার। হ্যাঁ, এই যে কথাগুলো, যে একদম হার্ট টাচিং যে ডায়লগ বা স্পিচ, এগুলো যদি তোমার ইয়ার ভিতরে না থাকে, তাহলে তো হলো না। আচ্ছা, তো ড্রামাটা সবাই পড়েছো? টেক্সটটা সবাই একটু দেখছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার একটা ছিল ওই যে এটার ধরেন কিছু ব্রড কোশ্চেনে আপনি যে মাত্র বললেন যে ডায়লগ গুলো দিতে হবে, এটা একদম ডিরেক্টলি দেওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। আঞ্চলিক কথাগুলো তো একদম হুবহু লাইন বাই লাইন মনে থাকে না। এটা কি ইনডিরেক্ট স্পিচে আমার মতো করে যদি আমি লিখে দেই ডেসক্রাইব করে, তাহলে কি হবে? না, প্যারাফ্রেজ করে দেওয়া সেটা তো একটা জিনিস, কিন্তু এই কিছু কিছু কথা আছে যেগুলো একটু ডাইরেক্টলি দেওয়ার চেষ্টা করবা, তাতে তোমার মার্কটা বেড়ে যাবে, বুঝতে পেরেছো? হবে না কেন? কিন্তু ওই যে দিতে পারলো আর যে দিতে পারলো না, তাই না? বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তোমাকে ভাবতে হবে যে আমি যদি না পারি সেটা আমার দুর্বলতা। মার্ক পাবা না কেন? অবশ্যই তুমি যেমন লিখবা তেমন মার্ক পাবা,
কিন্তু যে বিষয়টা কাজ করছে যে তোমাকে ভালো মতো রিপ্রেজেন্ট করতে হলে কিছু কিছু ব্যাপার, যেমন হচ্ছে উই রিমেন স্যাটিসফাইড, নাকি একটা কথা আছে লাস্ট যে ডায়লগটা, তাই না, ওই ডায়লগটা তোমাকে নিয়ে আসতে হবে। মরিয়ার কথা আসলেই এই কয়টা জায়গায় আসবে, তাই তো এই 2টা 4টা ডায়লগ আছে, যে ডায়লগগুলো একটু নিয়ে আসবা, মনে থাকবে। হ্যাঁ, আমি হয়তো দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এখন তুমি ওইগুলোকে যতটুকু পারবা একটু কভার করার চেষ্টা করবা। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, দিতে না পারলে সেটা আলাদা বিষয়, কিন্তু চেষ্টা করবা, চেষ্টার যেন ত্রুটি না থাকে। স্যার, বলো। ডায়লগগুলা কোটেশন দিয়ে দেবো নাকি আন্ডারলাইন করে দেবো, কোনটা বেশি ভালো হবে স্যার? আন্ডারলাইন করলে কি দেখতে ভালো লাগে? না। তাহলে না স্যার। হুম, দাগ দাগ হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে? না স্যার। এই জন্য অবশ্যই কোটেশন মার্ক দিবা। ডায়লগ মানে তো কোটেশন মার্ক, ইনভার্টেড কমা কখন দিই আমরা? ডাইরেক্ট নারেশনে না? কোটেশনে। হ্যাঁ, জি স্যার। জি স্যার। তখন তো আমাদের ডাইরেক্ট নারেশন, অতএব কোটেশন মার্ক দিবা। আচ্ছা, তো যাও তাহলে টেক্সট নিয়ে যদি কারো কোনো কথা থাকে একটু বলো, কারণ টেক্সট নিয়ে তো আসলে ছোট একটা গল্প, এটা 1 অ্যাক্ট পেলে, তাই না? এখানে কোনো অ্যাক্ট আছে? যেমন আমরা আর্মস এন্ড দ্য ম্যানে দেখলাম, বা হচ্ছে তোমার অ্যাজ ইউ লাইক ইটে দেখলাম, এরকম কিন্তু কোনো ভাগ নেই, একটাই। এবং এখানে কি কি আছে? ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, কি হয়েছে এখানে? ইউনিটি অফ অ্যাকশন। জি স্যার। মেইনটেইন করা হয়েছে, কারণ এখানে প্লেসটা হচ্ছে রান্নাঘর, নাকি, বা হচ্ছে মরিয়ার বাসা, এইটা। আর অ্যাকশন হচ্ছে কি ওই জায়গাতে, বাসার ভিতরেই। দেখো আমরা কিন্তু বাসার বাইরে যাইনি, গেছি স্টেজে যতটুকু ভিতরে কথাবার্তা হচ্ছে, কিন্তু ওই 3 জনের 4 জনের ভিতরে ডায়লগ হচ্ছে, তাও যখন বাসার ভিতরে ঢুকতেছে তখন। যেমন মরিয়া যখন বাইরে চলে গেল বার্টলিকে বিদায় জানানোর জন্য, সেটা কি স্টেজে দেখানো হয়েছিল বলো তো? না স্যার, ওটা জাস্ট প্রেজেন্ট করা হয়েছে, বলা হয়েছে জাস্ট। হ্যাঁ, ওটা এসে বাইরে থেকে আমরা যখন এসেছি তখন, মানে মূল কথা হলো আমাদের স্টেজটা একটাই, স্টেজে আর আমাদের সিন পরিবর্তন করতে হয়নি, এক জায়গাতে হয়ে আছে, শুধু ক্যারেক্টাররা বা অ্যাক্টররা আসছে আর যাচ্ছে। বিশেষ করে নোরা এবং ক্যাথলিন তো যায়নি বাইরে, গেছে? এরা স্টেজের বাইরে যায়নি। না স্যার। বার্টলি আসছে গেছে, মরিয়া ভিতরে বাইরে একবার গেছে, আরেকবার ভিতরে চলে আসছে, ঠিক আছে? তো মরিয়া যখন ঘুমাচ্ছিল তখন কি স্টেজে ছিল না স্টেজের বাইরে ছিল বলো? বাইরে ছিল। স্টেজের বাইরে ছিল। এবং ওই যে প্রিস্টের সাথে দেখা হওয়া, কথা হওয়া, এগুলো জাস্ট নোরার সাথে দেখা হয়েছিল, সেটা ডায়লগের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। অতএব প্লেস কিন্তু ওই রান্নাঘর, ঠিক আছে? তো ওই মরিয়ার বাসা, এইটা অ্যাকশনও একটা জায়গাতে, আমাদের কোনো রকম ভাবে সিন চেঞ্জ হয়নি। ওখানে ওই নোরা ক্যাথলিনের মধ্যেই ডায়লগটা হচ্ছে। নোরা ক্যাথলিনের কথা কিন্তু বন্ধ হয়নি, কখনোই কোনো অনুপস্থিত ছিল ডায়লগের ভিতরে বলো? না স্যার, কোনো ওটা ভাবে সময় তারা ছিল। অনুপস্থিত ছিল না। কখনো 4 জনের ভিতরে কথা হচ্ছে, কখনো 2 জনের, কখনো 3 জনের ভিতরে কথা হচ্ছে। অতএব স্টেজে ক্যাথলিন এবং নোরা একদম প্রেজেন্ট ছিল সব সময়ের জন্য। এবং এটা কি একদম দিন চেঞ্জ হয়েছে বলো তো? হ্যাঁ, জাস্ট কয়েক ঘন্টা, তাই না? ধরতে পারি যে আমরা 5 ঘন্টা বা 7 ঘন্টার ভিতরে হয়তো ড্রামাটা হয়ে গেছে, বা 2 ঘন্টার ভিতরেই হয়ে গেছে, মানে অ্যাকশনটা 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরেই অংশ। তাছাড়া কিন্তু বেশি কিছু এখানে দেখানো হয়নি। হ্যাঁ, তো এই জন্য একটু খেয়াল করতে হবে যে জি স্যার, ওয়ান অ্যাক্ট প্লেগুলো মূলত 24 ঘন্টার মধ্যে তো শেষ করতে হয়। হ্যাঁ, মানে গ্রিক ট্র্যাজেডির ব্যাপারটা এইগুলো, তাই না? তারপরে গ্রিক ট্র্যাজেডির সাথে একটু পার্থক্য হলো, গ্রিক ট্র্যাজেডিতে একটা ভাগ আছে, কোরাস টোরাস আছে, কিন্তু এখানে কোরাস নাই। তারপরেও হয়তোবা ওই যে উইমেন বা হচ্ছে নোরা বা ক্যাথলিনকে অনেক সময় কোরাসের ভূমিকায় দেখানো হচ্ছে, ঠিক আছে? তো কিন্তু ওইরকম গ্রিক ট্র্যাজেডির যে ট্রেডিশনাল কোরাস, আর গ্রিক ট্র্যাজেডি গুলো মূলত অ্যারিস্টোক্রেটিক মানে ফ্যামিলির মধ্যে হয়তো। হ্যাঁ, এখন মডার্ন যে ট্র্যাজেডি গুলো, এগুলো তো মূলত ওই লো ক্লাস পিপলদের মধ্যে হচ্ছে। স্যার, সি পার্টের প্রথম কোশ্চেনের ভিতরে আছে দ্য ট্র্যাজিক এন্ডিং ইন রাইডার্স টু দ্য সি সিমিলার অফ দ্যাট ফাউন্ড ইন গ্রিক ট্র্যাজেডি। তো আমি এখানে বুঝতে চাচ্ছিলাম গ্রিক ট্র্যাজেডিতে তো কোরাস আছে, কিন্তু এখানে তো ওরকম কোনো কিছু নাই, সেক্ষেত্রে এখানে কোথায় সিমিলারিটিসটা আছে? ওই জন্য তো বললাম, আমি তো সেই কথাটা বললাম যে এখানে কি আমরা কোনো প্রশ্নের ভিতর পাইনি যে কাদেরকে কোরাসের ভূমিকায় দেখানো হচ্ছে বলো? কাদেরকে কোরাসের ভূমিকায় দেখানো হচ্ছে? যারা অতীত মানে পিছনের আগের কথা এবং নোরা। হ্যাঁ, ক্যাথলিন, নোরা বা শেষের দিকে যে উইমেন, কখনো কখনো তাদেরকে দেখানো হচ্ছে। ওই জায়গাটা একটু তোমাকে দিতে হবে। মানে কি? হ্যাঁ, আর সব বৈশিষ্ট্য কিভাবে দিব? সব বৈশিষ্ট্য থাকা লাগবে? তুমি কি একটা কোশ্চেনও পাওনি যে কোরাসের বিষয়ে শর্টে বা ব্রডে বলো? আছে? আমরা তো এখানে উত্তরে দিয়ে দিয়েছি, কিন্তু দেই নাই উত্তরটা।
বলো, উত্তর দেই নাই, বলো। স্যার শর্ট প্রশ্ন 4 নাম্বারেই দেওয়া আছে একদম। হ্যাঁ, উত্তর তো দেওয়া আছে, একটু এদিক ওদিক পড়লে তুমি বুঝতে পারবে যে কিভাবে ওদেরকে আমরা উপস্থাপন করেছি। আর সব বৈশিষ্ট্য কি হুবহু থাকবে? বলো, হুবহু থাকবে? তাহলে তো গ্রিক ট্র্যাজেডি বলতাম, তাহলে কি আমরা বলতাম না? হ্যাঁ। এটা হচ্ছে কি একটা, এটা কি মডার্ন ট্র্যাজেডি উইথ ক্লাসিক্যাল সেটিং। সরাসরি কি গ্রিক ট্র্যাজেডি বলা হচ্ছে কে? বলো। না স্যার, বলেছে গ্রিক ট্র্যাজেডির ফিচারগুলোর ভিতরে আছে কিনা সেটা দেখানোর ক্ষেত্রে বলা হচ্ছে। সব ফিচার যে থাকবে, স্ট্যাসিমন, প্রোলগ, এগুলো কি আছে এর ভিতর? বলো, গ্রিক ট্র্যাজেডি যেমন ছিল। তাহলে যে কয়টা পাবা তুমি সেই কয়টা এখানে দেখাবা। আর আমি তো উত্তর দিয়েই দিয়েছি যে কোনগুলো কোনগুলো পাওয়ার মতো, সেগুলো আমি এখানে দেখিয়ে দিয়ে দিয়েছি। অতএব তোমাদের তো টেনশন করার কিছু নাই, কোশ্চেন তো পুরো প্রিপেয়ার্ড, তোমাকে শুধু বুঝতে হবে আর করতে হবে, তাই না? স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি এখানে যে কোশ্চেন গুলো দিচ্ছেন, এই ছাড়া কি আমি গাইড থেকে কি কোশ্চেন করা উচিত বা গাইড থেকে কোনো দরকার আছে নাকি শুধু এগুলো পড়লেই হবে? যদি গাইড থেকে যদি থাকতোই বা লাগতোই, আমি কষ্ট করে কেন আনসারগুলো তোমাদের জন্য রেডি করতাম? আমার এই বাড়তি সময় লাগেনি এটা করতে? জি স্যার। আমার দরকার ছিল? আমি তো তোমাদের গাইড কিনে বলতাম যে আমি শুধু টেক্সট পড়াই দিব, গাইড থেকে কোশ্চেন দাগাই দিতাম, গাইড থেকে পড়তাম। তাহলে এইগুলো করতে কি আমার সময় লাগেনি একদমই? জি স্যার। তাহলে এগুলো পড়লেই হবে। তাহলে আমি কষ্ট করতে যাব কেন? ব্যাপারটা হলো এরকম। হ্যাঁ, এখন তোমাদের যদি মনে হয় যে আরো স্যার বাড়তি কোশ্চেন আমি পড়ে যেতে চাচ্ছি, সেটা তোমাদের ব্যাপার, এটা আমি না বলবো না, কিন্তু আমারগুলো আগে পড়ে শেষ করো তারপরে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আরেকটা কোশ্চেন ছিল যে এক্সামে মানে আপনি একজন টিচার অনুযায়ী কি মনে হয় পার্ট সি বা পার্ট ডি এগুলো কয় পেজ লিখলে ভালো হয় বা সুন্দর লাগে দেখতে? এই পেজের ব্যাপারটা নিয়ে আমি মোটেও উত্তর দিতে রাজি না। এই পেজের কথাটা শুনতে শুনতে আমি পুরো হাফেজ হয়ে গেছি, যেটা বাংলা কথা বলি না আমরা। তুমি যেটা লিখবা, তোমার যদি হাতের লেখা ছোট হয়, তোমার যেটা 5 পেজ হবে, কারো যদি বড় করে লেখে তার 10 পেজ হবে, তাহলে তোমার থেকে তো সে বেশি মার্ক পেয়ে যাবে। বলো, মানে না স্যার, টিচারদেরকে এতই তোমাদের ইয়া মনে হয়? বলো না না স্যার, একটা প্রথম পেজ বলে হচ্ছে তথ্যগত উপাত্ত যেগুলো আছে সেগুলো থাকতে হবে এবং সেগুলো বিশ্লেষণ করতে হবে। আমি তো উত্তর লিখেই দিয়েছি, করতে যতটুকু সময় লাগে তোমার হাতের লেখা দিয়ে মানাও যে আমার এই উত্তরটা তোমার কত পেজ হয়, তাহলে সেই পেজ লিখবা তুমি, তাই না? পেজের হিসাব যে কেন আসে, কে তোমাদের কবে বলেছে আমি জানি না। আমি তো, আমার মাথায় পড়ে না যে কোনো স্যার কোনোদিন পেজের হিসাব করে কথা বলে যে তোমরা এত পেজ করে লিখবা। কোন কলেজের কোন স্যার বলেছে? একটু আমাকে হাত তোলো যে স্যার আমাদের কলেজে বলেছে। না আমাদের কলেজে স্যার ম্যাডাম বলছে। স্যার কয় পেজ লিখতে বলেছে? স্যার বলছে আমরা যখন এক্সাম দিই করে ম্যাডাম বললো যে তোমরা এগুলো কি লেখো 5-6 পেজ করে, 4-5 পেজ করে। আমরা তো 12 পেজ 13 পেজ করে লিখতাম, আরো বেশি বেশি লিখবা, তোমাদের তো নাম্বার দেওয়া যায় না। পরে বললাম যে ম্যাডাম কোশ্চেন অনুযায়ী আনসার ভালোভাবে মানে প্রেজেন্ট করতে পারলেই তো হয়েছে, আমরা তো এটাই জানি। পরে ম্যাডাম বলে আরো লিখবা, এগুলা লেখাই হবে না, পারলে 12-13 একটা প্রশ্ন 15-20 পেজ করে দেখবা। এরকমটা আছে কিছু, হ্যাঁ এরকম হচ্ছে সমস্যা। হ্যাঁ, তারাও হয়তো এরকম করে মার্ক দেয়, এটা হচ্ছে সমস্যা। তারপরে স্যার আমি তো ভাবতাম যে ওরকমই, পরে ফার্স্ট ইয়ার তো চেষ্টা করছি কিন্তু এত তো সম্ভব না, কিন্তু এখন আর ওইভাবে লিখি না, মানে প্রশ্নের আনসার অনুযায়ী যতটুকু পারি যতটুকু এখানে ভালোভাবে প্রেজেন্ট করা যায় ওইটাই। এখন ম্যাডামের কথা যদি লিখতেই থাকি কোনো কথাই না থাকে তাহলে তো বললামই তো, আমি তো খাতা দেখতেছি, আমি স্টুডেন্টও পড়াচ্ছি, কারা কতটুকু লেখে, কেমন লিখতেছে, কারা ভালো রেজাল্ট করতেছে সেটা তো বলা যায়। হ্যাঁ, কিছু কিছু ব্যতিক্রম বাদে তুমি তোমার মতো লিখবা, বললামই তো, কারো 5 পেজ লিখেছে ভালো মার্ক পেয়েছে, কারো 7-8 পেজ লিখেছে মার্ক হয়নি, ঠিক আছে? তো তাই যদি হতো তাহলে তার পড়াশোনা করার দরকার নেই, আছে শুধু সামারি তুলতে দাও, তাহলে তো সবাই একই রকম মার্ক পাইতো। আরে কত ছেলে মেয়ে দেখি পেজের পর পেজ, ঠিক আছে, তো পেজের পর পেজ লিখে দেয়। তাহলে তো 2.50 পরিমাণ বেশি নাকি 3 পয়েন্টের পরিমাণ বেশি, কোনটা বেশি বলো? কোনটার পরিমাণ বেশি? 2.50। হ্যাঁ, কেন বেশি? ওই যে স্যাররা যে খাতা পয়সা কিছু দেখেই না, হ্যাঁ সবই তো দেখে স্যারেরা। এর আগে তোমরা দেখছিলাম একটা ফার্স্ট ইয়ারে খাতা দেখাইছিলাম না, যে টাকা সহ দিয়েছিল খাম দিয়ে? জি স্যার। হ্যাঁ জি স্যার। তাকে তো আমি পাস করাতে পারিনি, কি করে পাস করাবো? সে তো কিছুই লেখেনি। আবার দেখাছিলাম একটা খাতা যে সুন্দর করে কোটেশন দিয়েছে, কালার পেন দিয়ে লিখছে, কিন্তু তার উত্তরের ভিতরে এক একটা উত্তরে 5-7 পেজ করে লিখেছে।
কিন্তু তাকে আমি তো 1-2 এর বেশি দিতে পারিনি, আলটিমেটলি সে ফেল। ঠিক আছে, তো কিছু তো থাকবেই, কিছু ওই যে বললাম কিছু টিচার থাকবে, কিছু ইয়া থাকবে যারা চাইবে না যে ভালো কোনো যুক্তি দিয়ে একটু সুন্দর করে মানে সঠিক সিদ্ধান্ত, মানে এই যে কথাগুলো মানে একজন টিচার হিসেবে কিভাবে আমরা ফাঁকিবাজি কথাগুলো স্টুডেন্টদের শেখাই, আমি এটা মানে মোটেও পছন্দ করি না। এইগুলো নিয়ে আমার জি স্যার, কলেজ করে নিজেই বলে যে টিচার হচ্ছে ফাঁকিবাজি করা, তুমি যত ই করে ফাঁকিবাজি করতে পারো। তাহলে এই ধরনের কথাবার্তা বলে বলো, যদি ম্যাডাম আপনি খাতা দেখতেন তাহলে ভালো হতো, যে আপনি যদি খাতা দেখেন তাহলে আপনার মতো করে আমি লিখে দিব, কিন্তু আমার খাতা তো আপনি দেখবেন না। এমন কোনো স্যার দেখতে পারে যে ওগুলো পছন্দ করে না, তাই না? ফার্স্ট ইয়ারে যখন আমরা পড়তাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, তখন আমাদের স্যাররা খাতা দেখাতেন আর বলতেন দেখো এই যে অনেক পেজ নিয়েছে কিন্তু ফেল, আর অনেকে একটাও পেজ নেয়নি, কোনো লুজ নেয়নি কিন্তু 50 মার্ক পেয়ে গেছে, এরকমটা উনি সরাসরি দেখালেন। তো এরকম মানে কি যুক্তিবাদী কথাবার্তা বলতে হবে, হঠাৎ হঠাৎ করে শুধু আবেগে কথা বলে যা খুশি তাই লেখো বলে ছাড়ি দিলাম, এরকম কথার দরকার নেই, বা ওরকম স্টুডেন্টও দরকার নেই আমাদের, যাদেরকে আমাদের এই পরামর্শ দিতে হবে যে স্যার এখন কি করব। আমি কখনোই বলবো না যে তুমি সামারি লিখে ছেড়ে দিয়ে আসো, তোমার এখন দেখো তুমি কি করবা, আমার কিছু বলার নেই। ঠিক আছে, আচ্ছা ওগুলো বাদ দাও, দিয়ে আমি যেটা লিখিয়ে দিয়েছি তোমার খাতায় তুমি এটা লিখবা, লেখা যে কয় পেজ হয় এটাই তোমার জন্য স্ট্যান্ডার্ড, কারণ এটা কারোর জন্য এটা 7 পেজ হবে, কারোর জন্য 10 পেজও হতে পারে, হতে পারে কিনা বলো? কারো যদি ফাঁকা ফাঁকা করে হাতের লেখায় লেখে বড় বড় মোটা করে, তার জন্য তো কারো 1 পেজ, ওটাই কারো তার ক্ষেত্রে 2 পেজ হবে, তাহলে কেমন করে হবে বলো? অতএব এইগুলো কখনোই ভাববা না যে পেজ গুলো নাম্বার হয়, এটা কখনোই ভাববা না, ওগুলো ব্যতিক্রম কিছু, ব্যতিক্রমের ঝুড়িতে ফেলে দাও, ওগুলো এক্সেপশনাল কেস। যদি এমনটা হয়ে যায়, ওরকম কোনো টিচার আছে যে কোনোদিন পড়ায়ওনি, সে ওই বিষয়টা হয়তো জানেই না, শুধু দেখছে লেখা আছে সে নাম্বার দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? এরকম ঘটনা ঘটে। আচ্ছা আচ্ছা বলো, আর কোনো সমস্যা? পড়তে পেরেছো? ব্রড কোশ্চেনগুলো কি সবাই পড়েছো? স্যার ইটারনাল মাদারহুড স্যার, এটা একটু যদি বলতেন। কোনটা কোনটা? স্যার সব 5 নাম্বার স্যার। 5 নাম্বার কি বলছে? মোরিয়া স্ট্যান্ডস ফর ইটারনাল মাদারহুড। ইটারনাল মাদারহুড মানে কি? এই মাদারহুডের যে ফিলিংটা, সেটা কি শুধু মোরিয়ার মধ্যেই ছিল? না স্যার, পৃথিবীর সবল মায়ের মধ্যে। বলো, এই পৃথিবীতে যতদিন মাদারহুড ব্যাপারটা থাকবে ততদিন পর্যন্ত এই ফিলিংটা থাকবে না? বলো। জি স্যার, জি স্যার। এটা কথাটা বলা হয়েছে। এখন এইটা তোমাকে এখন বর্ণনা করতে হবে যে কিভাবে সে রিপ্রেজেন্ট করছে ইটারনাল মাদার। এটা তো 2023 সালে এসেছে, এটা নিয়ে এত টেনশন কিসের তোমার? হ্যাঁ স্যার, ওই যে কোশ্চেন পড়ে একটু অভ্যাস আছে তো, এই জন্য একটু জানতে গেলে সুবিধা হয় আর কি। এখন ওই যে বাড়তি সময় নষ্ট করে ইয়া করো না। আর এটা দিয়ে কি বলছেন, তুমি সেটা জানতে চাচ্ছ না কোশ্চেন আনসারটা বুঝতে চাচ্ছ, কোনটা? স্যার, যে কোনগুলা কোটেশন ইউজ করলে এরকম একটা কোশ্চেন আমি নিজে থেকে ক্রিয়েট করতে পারবো, যেখানে যে ইটারনাল মাদারহুড, যেখানে হচ্ছে এটা কি আমাকে বলা লাগবে যে কোন কোটেশনগুলো পড়তে হবে? বলো। আচ্ছা, যেগুলো সেগুলো আছে যে আমার ওই যে যেগুলো হর্সের সাথে তুলনা করছে, আরো কিছু সাথে, মানে ইটারনাল মাদারহুডের যে বিষয়টা, মানে এই কোশ্চেন থেকে মায়ের ফিলিং আছে, কোথায় মাতৃত্বের ফিলিং আছে, তুমি তো সেটা বুঝতে পারবা। সে যেতে দিতে চাচ্ছে না, তাই না? তারপরে জি স্যার, তারপর যে কান্নার শক্তি ব্যতীত হলো পড়ে যায়, হোয়াইট বোর্ড কিনে পায়ের কাছে বসে কান্না করলো, ওইটা একটা। মাইকেলকে সুন্দর কবর দেওয়ার জন্য সে বোর্ড কিনে এনেছে টাকা দিয়ে, তাই তো? যে ডিপ গ্রেভ দিবে সে, তার মানে কি এগুলো কি সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, এগুলো তো দেখানো হয়েছে। তাহলে তুমি তো টেক্সটটা পড়লেই বুঝতে পারো। উত্তরগুলো কি দেওয়া হয়নি এখানে? দেই নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার, অলরেডি বুঝে গেছি স্যার কোথায় কোথা থেকে কি নিতে হবে। হ্যাঁ, তো টেক্সট পড়লে তুমি বুঝতে পারবে যে কোথায় কি আনতে চাচ্ছ। এই উত্তরগুলো দেওয়া হয়নি নাকি? ওগুলো দরকারও নাই, যেহেতু এটা 2023 সালে আসছে, এটা দেওয়া হয়নি, ওগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই। আচ্ছা, বললাম যে 23 সাল থেকে দুই একটা রিপিট হবে। তুমি কি 8টা কোশ্চেন কমেন্ট পাওয়ার ধান্দা করতেছো নাকি? না স্যার। তাহলে ওগুলো কি নিয়ে চিন্তা করার কি আছে? যে আসলো না হয় এটা 5টা কমন পাইলে বাপের নাম। হ্যাঁ, তোমার 8টা কমন পাওয়ার জন্য চিন্তা ভাবনা করার দরকার নেই। তুমি একটা ড্রামা বাদ দিয়ে যাও। আমি তো বলেছি যে একটা ড্রামা বাদ দিয়ে তুমি বাকি ড্রামাগুলো খুব ভালো করে টেস্টগুলো পড়ো, এবং যে কোশ্চেনগুলো দিয়েছি এগুলো যদি তুমি বারবার পড়ো, এগুলো ঘুরিয়ে ফিরে এখান থেকে উত্তর আসবে, এখান থেকে আসবে। হয়তো সরাসরি না হলেও দেখা যাচ্ছে কোশ্চেনটা ঘুরিয়ে দেওয়ার কারণে মনে হচ্ছে যেন আনকমন আসছে, কিন্তু আনকমন না ওইটাই। এখানে যে কোশ্চেনগুলো দিয়েছে এগুলোই তুমি ভালো করে পড়ে যাও, ঠিক আছে? এখান থেকে তুমি আনসার করতে পারবে। হ্যাঁ বলো।
আচ্ছা, তোমার কথাটা ক্লিয়ার হচ্ছে না, মনে হয় পাশে কেউ কথা বলছে এই জন্য ক্লিয়ার না, আবার বলো। আমাদের যে শুক্রবারে আপনি টেস্ট নেবেন বলছেন যে হ্যাঁ, ওইখানে কি আমাদের আমার উপরে প্রশ্ন করবেন? না তোমার কথাটা আমি বুঝতেই পারছি না, আরেকদিন একটু রিপিট করো তো, যে বুঝতে পেরেছো। কেউ কি তার কথা বুঝতে স্যার পেরেছো? বোঝা যাচ্ছে না। কেউ বুঝে নেই ওর মানে কথা। স্যার ও বলতেছে হচ্ছে মানে ড্রামার উপর থেকে কি কোশ্চেন করবেন শুক্রবারে যে টেস্ট নেবেন? যে টেস্টটা নিব তা কার উপর আমি কোশ্চেন করব? মানে ড্রামার উপর থেকে না? বলতেছি, আমাদের যে তিনটে ড্রামা দিচ্ছেন না, ওই তিনটার উপরে কি আপনি প্রশ্ন করবেন নাকি একটু রেখে দিবেন? হ্যাঁ, তিনটা থেকেই করব, তিনটা হোক দুটা হোক আমি তো করব কোশ্চেন, তাই না? এর বাইরে তো আর করবো না, এই তিনটার মধ্য থেকেই হবে। এখন তিনটার মধ্য থেকেই দেবো কিনা তা জানি না, দুটা থেকেও দিতে পারি, আবার তিনটা থেকেও দিতে পারি, ঠিক আছে? এই পরীক্ষাগুলো যখন দেব বা পরীক্ষাগুলো যখন নিব তখন তোমার ইয়া থাকবে যে আমি কোথা থেকে কোশ্চেন করব, কিভাবে দিব। কোশ্চেন তো একটা ঘুরিয়েও দিতে পারি আমি, যে হয়তো দেখা যাচ্ছে যেগুলো আমার পড়ার ভিতরে নাই ওর বাইরের কোশ্চেন আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে? কারণ তোমার ওভারঅল পড়াশোনাটা কেমন হচ্ছে সেটা আমাকে তো দেখতে হবে, ঠিক আছে? অতএব তিনটা থেকেই যখন তিনটা বলেছি মানে তিনটার ভিতর থেকেই আসবে। এখন সেই তিনটার ভেতর বলতে দেখা যাচ্ছে শর্টে আমি হয়তো দুটা থেকে দিলাম, ব্রডে হয়তো দেখা যাচ্ছে তিনটা থেকে দিলাম, ব্রিফে আমি তিনটা থেকে দিলাম, এমনটা হতে পারে, ঠিক আছে? এখন লিখতে হবে তো একটা করে নাকি দুটা করে লিখতে হবে, শর্ট আর ব্রড? একটা করে স্যার। একটা করে, তার মানে দুটা ড্রামা পড়লে তো তুমি একটা না একটা কমন পাবা, পাবা না বলো? নাকি পাওয়ার সম্ভাবনা নেই? স্যার পাওয়া যাবে, মেসেজে বলছি। দুটা পড়লে তো পাচ্ছ। অতএব এই দুটাকে ভালো করে পড়ো, আর লায়ন অ্যান্ড দ্য জুয়েল যেটা আছে আগামী ক্লাসে আমরা আলোচনা করব, ওটাকে এখন যদি মনে করো যে কিছুদিনের জন্য অফ রাখবা বা একদমই বাদ দিবা সেটা তোমাদের ব্যাপার। হ্যাঁ, সেটা আমি একদম স্যার ওখানে শুধু কোটেশন গুলো একটু ভেজালা, হ্যাঁ তাছাড়া তেমন কোনো একটা কঠিন নাই। কোন ড্রামাটাই কঠিন না, কোন ড্রামা কঠিন বলে অ্যাজ ইউ লাইক এটা বড় হতে পারে কিন্তু খুব কঠিন ওটা, বলো তো? না স্যার, হ্যাঁ, বরং ওটা একদম সহজ সরল ভাষায় লেখা আছে। হ্যাঁ, সহজ ভাষায় আছে। অতএব কোনোটাই কঠিন না যদি তুমি পড়ে থাকো, আর যদি না পড়ে থাকো তাহলে তোমার কাছে সব কঠিন। আচ্ছা, যাক ওগুলো কথা বাদ দিয়ে আমরা আমাদের কোশ্চেনের মধ্যে যদি কারো সমস্যা থাকে বলো, যদি না পড়ে থাকো তাহলে এগুলো নিয়ে কথা বলে লাভ নাই, তোমরা পড়তে থাকো বা ড্রামা রিলেটেড। আচ্ছা, পড়ে থাকলে ভালো, যেহেতু আমি আগামী দিনের পড়াটার জন্য তো লায়ন অ্যান্ড দ্য জুয়েল দিব, এখন বাকিটা তোমরা এখন ওটা পড়বা না পড়বা তোমাদের সিদ্ধান্ত নিবা, ঠিক আছে তো? হ্যাঁ, আর আরো বলো যদি কারো সমস্যা থাকে বলো। আর পরীক্ষাগুলো একটু সবাই দিও, অনেকে পরীক্ষাগুলো কিন্তু দিচ্ছ না, হয়তো বা তোমাদের হতে পারে পরীক্ষা আছে ফাইনাল পরীক্ষার জন্য আমি কিছু বলছি না, কিন্তু পরীক্ষাগুলো একটু দেওয়ার চেষ্টা করবা। আর একটা হলো কিন্তু তারপরে আমি এক্সাম দিচ্ছি। হ্যাঁ, বলতে বললাম তুমি যদি চাও, কোনো অজুহাতে কোনো অজুহাত না, এটা তোমার পড়ার ভিতরে অংশ রে। অতএব টেস্টকে যদি তুমি গুরুত্ব দিয়ে তোমার মেজর পড়া নষ্ট করো, টেস্টের মার্ক তো আর যাচ্ছে না কোথাও, টেস্টে তুমি পাস করে গেলেই হবে, ওটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, কিন্তু তোমার পড়ানো যেন এলোমেলো না হয়। হ্যাঁ, ঠিক আছে? এই জন্য সমস্যা না, টেস্টটাও দাও, এদিকেও একটু চেষ্টা করো, কারণ এদিকে এলোমেলো হয়ে গেলে তুমি নিজেই তখন বিপদে পড়ে যাবা। আর ওটা আরেকটা বিষয় হলো যে আমি যখন মেসেজগুলো দিব, তোমরা অনেকে মেসেজ সিন করে কোনো রিয়াকশন দাও না। আমি যেটা কথা লিখলাম যে তুমি পরীক্ষা দাওনি বা হচ্ছে তোমার এটাকে আরো একটু ভালো করতে হবে, তোমার এই জায়গায় একটু মিস্টেক হয়েছে, তোমরা কিন্তু অনেকেই সিন করে রেখে দিচ্ছ, কেমন জানি মনে হচ্ছে যেন তোমরা বিরক্ত হচ্ছ, আর না হয় আমাকে মানে কোশ্চেনের আনসারগুলো দেওয়ার প্রয়োজন মনে করছো না। হ্যাঁ, তো আমি যখন তোমাদের প্রশ্ন করবো একটু রিয়াকশন দিও, হ্যাঁ, মেসেজগুলো দেখার পর। কারণ তোমাদের এমন কোনো মেসেজ নেই আমি দেখে উত্তর দেই নাই, এমন কেউ আছো যে স্যার আমার মেসেজ দেখে আপনি উত্তর দেননি, এমন কেউ বলতে পারবা? না স্যার, একটু দেরি হয়েছে কিন্তু আপনি দিয়েছেন তো। হ্যাঁ, সেটা আমার দেরি হলেও আমি উত্তর দেওয়ার চেষ্টা, কিন্তু তোমাদের ভিতরে আমি এই জিনিসটা দেখেছি যে একটা রিয়াকশন পর্যন্ত দাও না সিন করে। এটা হচ্ছে ইনবক্সের কথা বলছি আমি, ইয়ার কথা বলছি না, মানে মেজর বা মূল যে গ্রুপ তার কথা বলছি না। এগুলো একটু আচরণের মধ্যে পড়ে, হ্যাঁ, আচরণ বিধির মধ্যে পড়ে, তোমরা একটু এগুলো দেওয়ার চেষ্টা করবা, কোনো কথা বললে তার উত্তর দিবা, ঠিক আছে তো? হতে পারে যে তোমার উত্তরটা হয়তো ভালো বা মন্দ যাই হোক না কেন, হ্যাঁ, তো এই জন্য সমস্যা না। আচ্ছা, আমি না যেতে পারো, কোনো সমস্যা নেই, আমাদের হয়তো আলোচনা তেমন কিছু নাই, হয়তো যতটুকু আলোচনা হয়েছে আগামী ক্লাসে, তাহলে যদি কারো সমস্যা থাকে তো আগামী ক্লাসটাও নেওয়া হবে। তো
শেষবারের মতো বলছি, যদি কারো সমস্যা থাকে বলো পড়তে। মূল কথা হলো আমার ভিডিও ক্লাসে সবকিছুই দেওয়া আছে, না বোঝার কিচ্ছু নাই, কিন্তু অনেকে আবার কি করে ভিডিওটা না দেখেই আবার প্রশ্ন করে। আমরা তো ক্লাস নিচ্ছি, ক্লাসে যুক্ত হচ্ছে না বড় কথা, রেকর্ড ক্লাস থাকতেছে, অন্তত রেকর্ড ক্লাসটাও দেখে নিবা, তাতেও তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাওয়ার কথা। আর একটা প্রশ্ন যদি কেউ ঠিক মতো পড়ে নিতে পারে ভালো করে, বাকি প্রশ্ন উত্তরগুলো প্রায় 60 to 70% একই, ঠিক আছে? বাকি শুধু কোশ্চেন অনুসারে বাকি 30% তোমাকে মডিফাই করতে পারতে হবে। এই জায়গাটা হচ্ছে শেখার জায়গা। হ্যাঁ, আর অনেকে প্রশ্ন করছে যে স্যার মুখস্থ করব নাকি নিজের মতো করে লিখবো। হ্যাঁ, মুখস্থ অনেকটা চুরিবিদ্যার মতো। চুরিবিদ্যা ততক্ষণ ভালো, কতক্ষণ বলো তো? তখন আছে ধরা পড়ে যাবে। মানে যদি তোমার প্রশ্ন হুবহু কমন আসে তাহলে তুমি বিন্দাস কোটিপতি, ঠিক আছে তো? কিন্তু যদি কোশ্চেন আনকমন আসে তাহলে তুমি একদম ধরা খেয়ে জেলে চলে যাবা। এই জন্য মুখস্থ বিদ্যা ভালো, কিছু কিছু ক্ষেত্রে মুখস্থ করতেই হয়। অতএব মুখস্থ না করলেও কিন্তু বেশি ফ্রি হ্যান্ড লিখতে গেলে কিন্তু তোমার মার্ক কমে আসবে, ঠিক আছে? অতএব ফ্রি হ্যান্ড রাইটিং এবং মুখস্থ এই দুটো সমন্বয়ে চালাতে হবে, যাতে মুখস্থ কোনো কিছু ভুলে গেলে বা কোশ্চেন একটু এলোমেলো হলে তুমি যেন ওইগুলোকে মডিফাই করে অ্যাড করতে পারো। এইটুকু যোগ্যতা তোমাকে দিতে হবে। হ্যাঁ, একদমই যদি মনে হয় যে আমি কিছুই পারি না স্যার, আজকে একজনের খাতা দেখতে দেখলাম স্যার আমি গ্রামার বুঝি না, আমার ফ্রি হ্যান্ড রাইটিং ভালো না, আরে বাবা তোমার ফার্স্ট ইয়ার শেষ করে তুমি সেকেন্ড ইয়ারও শেষ করতে আসলা, আর এখন এসে বলতেছো স্যার কি করবো? তুমি জানো না তোমার ক্ষুধা লাগছে? তুমি জানো না যে তোমার ক্ষুধা লাগছে, তোমাকে এখন রান্না করে খাইতে হবে? 3-4 দিন পরে গিয়ে বলতেছো, আমি যখন বলতেছি এই তোমার কি ক্ষুধা লাগছে, বলতেছো হ্যাঁ স্যার আমার ক্ষুধা লাগছে, আমি জানতাম আমার ক্ষুধা লাগছে, কিন্তু আমি চুপচাপ বসে আছি। তুমি তো জানো ফার্স্ট ইয়ারে যখন পরীক্ষা দিচ্ছ তখনই তুমি জানো যে তোমার দুর্বলতা আছে, তাহলে কেন এতদিন প্রায় 8-9 মাস 10 মাস হয়ে গেল, এতদিনে কেন গ্রামারটা আমার একটু পড়োনি বা কোথাও কোচিং টোচিং করোনি? বলো। এখন তো বলে কোনো লাভ নেই, কারণ এখন তো আমি তো তোমাকে আর গ্রামার শেখাতে যাবো না এখন, আর ওটা শেখানোর টাইমও নেই আমার। এখন আমি এক্সাম প্রিপারেশনে পড়াচ্ছি, আমার কি আমি কি এখন গ্রামার পড়াবো বলো? হ্যাঁ, এখন হচ্ছে আমার এক্সাম ফোকাস। অতএব এই ক্ষেত্রে তোমার টেক্সট দেওয়া আছে, টেক্সট পড়বা, কোশ্চেন আনসারগুলো দিয়েছি, কোশ্চেন আনসার না বুঝলে কোশ্চেন আনসার ইয়া করবা, তারপর পরীক্ষা দিবা, আমি খাতা চেক করব কত কি নাম্বার পাওয়ার মতো আমি সেই নাম্বারটা দেবো। আমার নাম্বারে 2-1 কম বেশি হতে পারে, ঠিক আছে তো? খুব একটা বেশি হওয়ার সম্ভাবনা কম, এক্সেপশনাল কোনো দুর্ঘটনা না ঘটলে, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আর মনে হয় কারো সমস্যা নেই, তাহলে আগামী বৃহস্পতিবারে আমরা ক্লাস নিব। একটু ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, জি স্যার। আসসালামু আলাইকুম ওকে, স্যার